হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে তোমাদের আইআইটি জ্যাম ফার্স্ট ক্লাস। তো তোমাদের প্রথমে কিছু কথা বলে রাখা দরকার যে কীরকমভাবে আমরা চলবো। তোমরা শিডিউল তো পেয়েই গেছো, কিন্তু তোমরা একটা ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য আর একটা আলাদা খাতা বানিও, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর সময় আমি অনেক ওয়ার্কিং ফর্মুলা এক জায়গায় করে দেবো, সেগুলো তোমরা লিখতে পারবে। তারপরে কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করাবো, সেগুলো তোমরা লিখে রাখতে পারবে। তারপর আমার ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে, ফার্স্ট যে ক্লাসটা শেষ হবে, তারপর আমি কিছু ক্লাস প্র্যাকটিস প্রবলেম দেবো, যেগুলো তোমরা বাড়িতে প্রথমে ট্রাই করবে এবং সেকেন্ড ক্লাসে এসে আমি সেগুলোকে সলভ করব। এর জন্য একটা জায়গায় যাতে সমস্ত কোশ্চেন অ্যান্সার থাকে, যতটা আমি করাবো মোর দেন এনাফ, এছাড়া আর কিছু দরকার লাগবে না। অনেকে জিজ্ঞাসা করেছো যে কোনো বই কিনবো কি না। স্টাডি মেটেরিয়াল তো আমি দেবই, আমি বলেছিলাম ওরিয়েন্টেশন ক্লাসে। এছাড়াও যদি বই কিনতে চাও, একটা গেট কেমিস্ট্রি, আইআইটি জ্যাম নয়, আইআইটি জ্যামের সমস্ত ফিজিক্যালের কোশ্চেন তো আমি সলভ করিয়ে দেবো প্রিভিয়াস ইয়ার্সের। গেট কেমিস্ট্রির একটা প্রিভিয়াস ইয়ার্সের সলিউশনে আরিয়ান পাবলিকেশনের আছে, ওটা একটা নিজেদের জন্য কিনে রাখতে পারো। বাড়িতে কোনো বই ফিজিক্যালি থাকছে না, তো সেই কারণে একটা ওটা কিনে রাখতে পারো। তাও কদিন পরে কিনো, যে 2021-এ যে পরীক্ষাটা হয়েছিল তার সলিউশন পেপারটাও বেরিয়ে যাক, 2-3 মাস পরে বেরোবে। জুলাই মাস নাগাদ ওটা পারলে কিনে নিও। কিছু এক্সট্রা কোশ্চেন তোমাদের কাছে আসবে, সেগুলো কেন আমি গেটের কথা বললাম, কারণ আইআইটির যারা কোশ্চেন সেটার হয়, আইআইটি জ্যামের কোশ্চেন সেটার হয়, তারা সেই আইআইটি কিন্তু গেটের কোশ্চেন পেপারও তৈরি করে। ফলে এই কারণে একই ধরনের প্যাটার্ন, একই কোশ্চেন না, কোশ্চেনের প্যাটার্নটা অনেকটা গেটেরও সিমিলার হয়। এবং লাস্ট ইয়ার থেকে গেটে আগে শুধুমাত্র এমসিকিউ আর এনএটি, নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেনই হতো, কিন্তু এই বছর থেকে সেখানে এমএসকিউ কোশ্চেন, মানে মাল্টিপল সিলেক্ট অ্যান্সার টাইপ কোশ্চেনও অ্যাড করা হয়েছে। ফলে আইআইটি জ্যামের যেরকম প্যাটার্ন কোশ্চেনে, গেটেরও কোশ্চেন প্যাটার্ন 3টে টাইপের কোশ্চেন ওখানেও থাকে। তো আদার দেন তার মানে এই ধরনের কোশ্চেন যদি আরও প্র্যাকটিস করতে হয়, তাহলে গেটের প্রিভিয়াস ইয়ার্সের প্রবলেমের বইটা তোমরা দেখে নিতে পারো। কিন্তু একটা খাতাই রেখো, যার মধ্যে তোমরা যে ক্লাস প্র্যাকটিস প্রবলেমগুলো আমি সলভ করাবো সেগুলো সেখানে সলভ করো, বা অ্যাসাইনমেন্ট যা দেওয়া হবে সেগুলো সেখানে সলভ করো, বা প্রত্যেকটা চ্যাপ্টারে যে চ্যাপ্টারগুলো সম্ভব থিওরি দেওয়া, একসাথে করা ফর্মুলাগুলোকে, সেগুলো যখন আমি করছি সেগুলোকে এক জায়গায় রাখা, যাতে একটা খাতা তোমার চোখ বোলালে ফিজিক্যাল কেমিস্ট্রিটা রিভিশন হয়ে যায় খুব তাড়াতাড়ি। যখন পরীক্ষা শেষের দিকে ফুল টার্ম পরীক্ষাগুলো দেবে, তখন দেখবে যে খুব তাড়াতাড়ি রিভিশন দেওয়ার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে তোমাদের। চেষ্টা করো এটা করার। আচ্ছা দেখো, এবার আমি ক্লাসে আসি। যে ফার্স্টে আমরা গ্যাসিয়াস স্টেট পড়বো। গ্যাসিয়াস স্টেটে আমি স্লাইডে ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার, কী পয়েন্ট গ্যাসিয়াস স্টেটে আমাদের পড়তে হবে সেগুলো আগে ডিসকাস করি। দেখো, গ্যাসিয়াস স্টেটকে যখন ভাববে, থিওরি অফ গ্যাসেস বা গ্যাসিয়াস স্টেট, আমরা কি বলতাম, যে অনার্স পড়তাম যেমন কেটিজি বলতাম, কাইনেটিক থিওরি অফ গ্যাস বলতাম, রিয়েল গ্যাস আলাদা করে বলতাম। কিন্তু এখানে গ্যাসিয়াস স্টেটের মধ্যে আইডিয়াল গ্যাসও আছে, রিয়েল গ্যাসও আছে। বেসিক্যালি এটাকে মাথায় 4টে পার্টে ভাগ করবে। একটা পার্ট হলো ফার্স্টে যে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, 1D 2D 3D এগুলো রয়েছে, তার সাথে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল রয়েছে, সেটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 হচ্ছে ইকুইপার্টিশন প্রিন্সিপাল, যেখানে গামা ভ্যালু ক্যালকুলেট করতে হয়, সিপি বা সিবি ভ্যালু ক্যালকুলেট করতে হয়, সেটা। থার্ড পার্ট হচ্ছে কলিশন ফেনোমেনা, তার আন্ডারে 4টে পয়েন্ট আছে: কলিশন নাম্বার, কলিশন ফ্রিকোয়েন্সি, মিন ফ্রি পাথ অ্যান্ড ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি। আর 4 নম্বর ক্যাটাগরি হলো রিয়েল গ্যাস। রিয়েল গ্যাসের মধ্যে যেগুলো আমাদের পড়তে হবে আমি সেগুলো তোমাদের বলে দেবো, যে একসাথে আমি করে দিচ্ছি পয়েন্টগুলো। আফটার ক্লাস যা লেখা হবে বোর্ডে, তার স্লাইডগুলো পিডিএফ ভার্সন তোমাদের অ্যাপে আমি আপলোড করে দেবো। দেখো, তাহলে স্টার্ট করি। যে ফার্স্ট কী দিয়ে স্টার্ট করবো আমরা? প্রথমেই আরের ইউনিট নিয়ে, মানে আরের ভ্যালু এবং তার ইউনিট নিয়ে অনেকের প্রবলেম থাকে, আমি দেখেছি। সেই জন্য প্রথমেই আমি আরের ভ্যালুগুলো লিখেছি। আরের ভ্যালু, গ্যাস কনস্ট্যান্ট আরের ভ্যালু 8.314 জুল পার কেলভিন পার মোল।
দেখো লিটার এটিএমে সেটাকে একদম ডাইরেক্ট, এটা তো কম্পিটিটিভ এক্সাম, ফলে যত তুমি ভ্যালুগুলো ক্যালকুলেশনের আগে যদি মনে থাকে তোমার টাইম অনেক বাঁচবে। সো 5.205 ইন্টু 10⁻², লিটার এটিএম কেলভিন ইনভার্স, সরি এটা 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স। লিটার বারে এক্সপ্রেস করা হয়েছে, এটিএমটাকে বারে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। তারপরের ভ্যালুটা 8.314 আছে পাস্কেল মিটার কিউব, পাস্কেল মিটার কিউব জুলও তাই, পাস্কেল মিটার কিউব জুলও তাই। লিটার টরে এক্সপ্রেস করা হয়েছে, যেগুলো একটু আনকনভেনশনাল। নর্মালি আমরা আর এর ভ্যালু কী পড়ি, আর এর ভ্যালু জুলে পড়ি 8.314, লিটার এটিএমে কী পড়ি 0.082, ক্যালোরিতে কী পড়ি 1.987, আর কি থাকে, আর্গে থাকে 8.314 ইন্টু 10⁻⁷। এই চারটেই বেসিক্যালি আমরা পড়ি। এছাড়াও কিন্তু কোশ্চেনে যখন ফেস করবে তখন এই ধরনের ইউনিট ফেস করতে হতে পারে, তাই যদি মনে থাকে তাহলে তোমাদের ক্যালকুলেশনগুলো সুবিধা হবে। লিটার টরে, লিটার এটিএম করে অভ্যস্ত, লিটার বারটা কেউ জানে না, বা লিটার টর হলে কি হবে সেটা কেউ জানে না, বা আসলে যে তোমাকে জুলের বদলে পাস্কেল ইন্টু মিটার কিউব দিয়ে দিল, তুমি কনফিউজ হয়ে যাবে যে বাবা জুলের ভ্যালুর এখানে পাস্কেল মিটার কিউব আছে। ফলে এটা জানা আমাদের দরকারি যে পাস্কেল মিটার কিউব জুলও তাই। ওকে, আমি বলতে যাচ্ছি, এবার তোমাদের যতটা লেখা হবে চেষ্টা করে লেখার, তারপরে স্লাইড পেয়ে যাবে, পরে তখনও লিখে নিতে পারো। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট আসে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার স্পিড। ভেলোসিটি আমাদের এখানে দরকার নেই। দেখো তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসেই আমি বলেছিলাম যে এখানে ডেরিভেশনের কোনো জায়গা নেই, যেহেতু আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন ফেস করতে হবে, ডিরাইভ তো তোমাকে করতে দেবে না। ফলে এখানে ফাইনাল যে ফর্মুলাগুলো, ফাইনাল ফর্ম যে ইকুয়েশনগুলো, সেগুলো আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, এবং এক জায়গায় রাখাটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার স্পিড যদিও ওয়ান ডাইমেনশনাল স্পিড হয় না, ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি হয়, এটা ভেলোসিটি, ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি হয়, এটা আমরা জানি। তো ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ফর্ম 1/n dnu/du m/2π/10⁻⁻mu²/2kT। এর গ্রাফ কীরকম হয়, এক্সপোনেনশিয়াল ডিকে হয়, এবং -0 থেকে +∞ হলে এক্সপোনেনশিয়াল ডিকে হয়, আবার 0 থেকে -∞ হলে ওরই মিরর ইমেজ হয়। এইরকম একটা গজিয়ান ডিস্ট্রিবিউশন আমরা পাই। যে গজিয়ান কী টাইপ অফ ডিস্ট্রিবিউশন আমাদের পরীক্ষা কোশ্চেনে আসতো, গজিয়ান ডিস্ট্রিবিউশন। 2 ডাইমেনশনের ফর্ম কি, এটা 3 ডাইমেনশনে যেটা সবচেয়ে বেশি লাগে 1/n dnc/dc = 4π × m/2π/3/2 c² × e⁻mc²/2kT, where 1/n dnc/dc কি বলে, ফ্র্যাকশন অফ টোটাল নাম্বার অফ গ্যাস মলিকুল প্রেজেন্ট বা মুভিং বিটুইন স্পিড রেঞ্জ c and c+dc পার ইউনিট ইন্টারভেল। ওকে, আচ্ছা, এরপরে যেটা লাগে, ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের গামা ফাংশনের প্রয়োজন পড়ে। এখানে এই গামা ফাংশন টেবিলটা আমি করে দিয়েছি, যেরকম যতটা আমরা অনার্সে করতাম ততটা অবধি এখানে জানলে হবে। ক্যালকুলেশন যত ছোট করতে পারবে টাইম তত তোমার কাছে বাঁচবে, সেই কারণে টেবিল ইউজ করতে পারলে খুব ভালো হয়। টেবিল তোমাদের যারা আমার কাছে পড়তে তারা তো জানোই, এইটা ধরেই আমরা করতাম, কিন্তু যারা পড়তে না বা যারা এইভাবে করনি, পুরো গামা ফাংশন ডিরাইভ করেছো, তাদের ক্ষেত্রে কম্পিটিটিভে এই টেবিলটা খুব ইম্পর্ট্যান্ট। যে গামা ফাংশনের ফর্ম কি, ইন্টিগ্রেশন 0 to ∞ x⁴n e⁻bx² × dx। এবার এটা c⁻2 e⁻mc² এরকম কিছু হতে পারে, বা bc² হতে পারে, m/2 mc²/2kT, m/2kTকে তুমি b ধরে নাও, c⁻2 আছে, c² আছে, তাহলে n = 2 হলে আমার ফাইনাল রেজাল্ট আসবে 1/4 √π/bq। b কত ধরেছে, m/2kTকে, m/2kTকে b ধরেছো, তাহলে এটা কিউব করে দাও, করে বসিয়ে কাটাকুটি করো, যা আসবে রেজাল্ট ফাইনালি তাড়াতাড়ি পেয়ে যাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টেবিল, যেটা আমাদের খুব কাজে লাগবে পরে। ওকে, পরের পার্টে যাই আমরা।
ক্যালকুলেশন অফ ডিফারেন্ট টাইপ অফ স্পিড। দেখো 3 ধরনের স্পিড আমাদের এখানে ক্যালকুলেট করতে হতো গ্যাসিয়াস স্টেটে। এক হচ্ছে সিএমপি, মোস্ট প্রবাবল স্পিড, দ্য স্পিড পজেসেস বাই ম্যাক্সিমাম ফ্র্যাকশন অফ গ্যাস মলিকুল। আর তারপর অ্যাভারেজ স্পিড অ্যান্ড দেন রুট মিন স্কোয়ার স্পিড, আরএমএস স্পিড। এবং তার রেসপেক্টে 1 ডাইমেনশনালি, 2 ডাইমেনশনালি, 3 ডাইমেনশনালি তিনটে ক্যালকুলেট করেছিলাম। তাহলে তিনটে কোয়ান্টিটি, তিনটে ডাইমেনশন, তাহলে টোটাল 9টা ফর্মুলা হওয়ার কথা। সেইভাবে আমি টেবিল ফর্ম করে দিয়েছি। অ্যাভারেজ স্পিড, মোস্ট প্রবাবল স্পিড, আরএমএস স্পিড, 1D, 2D, 3D। আমাদের ভ্যালুগুলো এটা অ্যাভারেজ স্পিড, ইউ অ্যাভারেজ 0 হয়, ইউ অ্যাভারেজ 0 হয়, মোস্ট প্রবাবল স্পিডও 0 হয় 1Dর ক্ষেত্রে, আরএমএস স্পিড √RT/m ফর 1 মোলের ক্ষেত্রে এটা করা আছে। 2 ডাইমেনশনালি ভ্যালুগুলো দেওয়া আছে। 3 ডাইমেনশনালি যেটা আরও বেশি কাজে লাগে, যেটা সবসময় কোশ্চেন 1D 2Dতে কম্পিটিটিভ এক্সামে খুব কম কোশ্চেন আসে, বাট আমাদের তো করে যেতে হবে। 3 ডাইমেনশনালি 3D অ্যাভারেজ স্পিড কত, √8RT/m, এটা জানি। 11-12 তোমরা করতে যে RTর জায়গায় আমি পিভি বসাতে পারি। RTর জায়গায় যদি পিভি বসাই, √8PV/πm, এবার ভিটাকে যদি নিচে নামিয়ে আনো তাহলে 8P/πm/v, m/vকে আমরা রো ডেন্সিটি বলতে পারি। সো এগুলোকে সব 8P/π ρ √2RT/m, RTর জায়গায় পিভি বসাও, ভি নামিয়ে আনো, তাহলে 2P/ρ। কোথাও ডেন্সিটি রিলেটেড কোনো নিউমেরিক্যাল হলে আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে তখন। আচ্ছা, এবার হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স। মনে আছে আশা করি, পয়েন্টগুলো বললেই আস্তে আস্তে তোমাদের মনে পড়ে যাবে। এটা যে টেম্পারেচার ডিপেন্ডেন্সে 1/n dNc/dc ভার্সেস, এখানে সি আমি একটা ছবি নিয়ে এটা করেছি, এটা সি ধরে চলো। ইউ মানে 1D ভেবো না, এটা 3 ডাইমেনশনালি করার হয়েছে। 1/n dNc/dc ভার্সেস সি যদি প্লট করা হয় তাহলে আলাদা আলাদা টেম্পারেচার, উই গেট ডিফারেন্ট কার্ভ ইন ডিফারেন্ট টেম্পারেচার। আর যত টেম্পারেচার ইনক্রিজ করা হয়, ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো মনে রাখবে, ওখান থেকে খুব MSQ টাইপের কোশ্চেন আসে, মাল্টিপল অ্যান্সার কারেক্ট হতে পারে, এরকম টাইপের কোশ্চেন আসে। যে ওর ইনফারেন্সগুলো কী ছিল, যত টেম্পারেচার ইনক্রিজ করা হবে, যত টেম্পারেচার ইনক্রিজ করা হবে তত কার্ভটা কত কী হবে, ব্রডেন হবে, আগের থেকে ভোতা হয়ে যাবে। যে লো টেম্পারেচার, কম টেম্পারেচারে কী হয়, অনেক শার্প পিক আমরা পাই, হাই টেম্পারেচারে কী হয়, ব্রডার পিক আমরা পাই, অনেকটা ভোতা হয়ে যায়, অ্যান্ড কার্ভটা ওয়াইডার হয়ে যায়, আরও চওড়া হয়ে যায়। আর যত টেম্পারেচার ইনক্রিজ করে, যে সবচেয়ে পিক যেটা, তার রেসপেক্টিভ যে স্পিডটা, তাকে আমরা মোস্ট প্রবাবল স্পিড বলি। মোস্ট প্রবাবল স্পিডের ভ্যালুটা ইনক্রিজ করতে থাকে যত টেম্পারেচার ইনক্রিজ করে, রাইট হ্যান্ড সাইডে শিফট করতে থাকে। টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ রিমেন্স কনস্ট্যান্ট অ্যাজ ইট রিপ্রেজেন্ট টোটাল নাম্বার অফ গ্যাস মলিকুল প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ কী রিপ্রেজেন্ট করে, টোটাল নাম্বার অফ গ্যাস মলিকুল প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। টোটাল নাম্বার অফ গ্যাস মলিকুল, যেহেতু টেম্পারেচার ইনক্রিজ করা বা ডিক্রিজ করার সাথে সাথে টোটাল নাম্বার অফ গ্যাস মলিকুলের কোনো চেঞ্জ হয় না, সো টেম্পারেচারের ভ্যারিয়েশনে এরিয়া আন্ডার দ্য কার্ভ রিমেন্স সেম। এটা কিন্তু সেম থাকে। সেই জন্য সরু, প্রথম কম টেম্পারেচারে যদি সরু এবং লম্বা হয়, তাহলে হায়ার টেম্পারেচারে এটাকে যদি ভোতা করো তাহলে চওড়া হয়ে যাবে। ফলে সেদিক থেকে এরিয়াটাকে মেনটেন তাকে করতে হয়। দুটো পার্টিকুলার পয়েন্টে, মানে দুটো পার্টিকুলার স্পিডের মাঝের যে এরিয়া, সেটাকে কী বলে, ফ্র্যাকশন অফ টোটাল নাম্বার অফ গ্যাস মলিকুল প্রেজেন্ট বিটুইন সি অ্যান্ড C+DC। টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্ট টোটাল নাম্বার অফ গ্যাস মলিকুল, বাট তার মধ্যে একটা পার্টিকুলার স্পিড, মানে দুটো পার্টিকুলার স্পিডের মাঝের যে এরিয়া, সেটাকে রিপ্রেজেন্ট করে ফ্র্যাকশন অফ টোটাল নাম্বার অফ গ্যাস মলিকুল প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। ওকে, এ ধরনের কোশ্চেন ফেস করবো যখন, তখন আরও রিভিশন হবে। চলে আসি তারপরে স্পিড ডিস্ট্রিবিউশনের পরপরই আমাদের পড়তে হতো কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন। কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। তিনটে এক্সপ্রেশন লিখে দিয়েছি আমি। এক্সপ্রেশনের থেকে বড় কথা, এক্সপ্রেশন তো লিখে নেবেই তোমরা, ইম্পর্ট্যান্ট হচ্ছে যে স্পিড ডিস্ট্রিবিউশন মাসের ওপর ডিপেন্ড করে, হোয়ারএজ কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন মাস ইন্ডিপেন্ডেন্ট। ফলে পার্টিকুলার টেম্পারেচার অক্সিজেন আর নাইট্রোজেনের 1/n dn ε/d ε ভার্সেস ε প্লট কিন্তু সেম হবে। যদি টেম্পারেচার সেম থাকে তাহলে অক্সিজেনেরও যা হবে সেটা নাইট্রোজেনেরও হবে। ফলে এটা কিন্তু মাস ইন্ডিপেন্ডেন্ট সবসময় হয়, মাস ইন্ডিপেন্ডেন্ট হয়।
আর এছাড়া তো কার্ভ ড্রয়ের যে ডিফারেন্স সেটা জানো যে যদি স্পিড ডিস্ট্রিবিউশন হয় তাহলে নিচের দিকে একটা এরকমভাবে প্যারাবোলিক কার্ভটা ইনক্রিজ করে, যখন স্পিড ডিস্ট্রিবিউশন আমরা ড্র করি তখন কার্ভের যে অরিজিন সেখানকার নেচারটা কী হয় এই রকম, মানে ব্যাপারটা হচ্ছে এটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে স্পিড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর যদি এটা কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন হয় তাহলে প্লটটা এই রকম হয়, অর্থাৎ অরিজিনটা এরকম একটা প্যারাবোলাকে সিগনিফাই করে, অর্থাৎ প্যারাবোলিক টার্মে যদি লিখি এরকম প্যারাবোলা আমরা পাই কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনে, আর এখানে আমরা পাই এইরকম ধরনের প্যারাবোলা। এটা y প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে y স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স। ও আর একটা কথা, মোস্ট প্রবাবেল কাইনেটিক এনার্জি কত, হাফ কেটির সমান। কখনোই এটা আমাদের ভুলে গেলে চলবে না। মোস্ট প্রবাবেল কাইনেটিক এনার্জি আবার এরকমভাবে যেন না কনফিউজ করে দেয় যে মোস্ট প্রবাবেল স্পিড নিয়ে যে মলিকুলগুলো মুভ করছে তাদের কাইনেটিক এনার্জি মোস্ট প্রবাবেল কাইনেটিক এনার্জি হবে, সেটা কিন্তু নয়। এপসাইলন এমপির আলাদা ডেরিভেশন আছে, ডেরিভেশন করে এপসাইলনকে ফার্স্ট ডেরিভেটিভ করে সেটাকে জিরো করে তার রেসপেক্টে আমরা এপসাইলন এমপি মোস্ট প্রবাবেল কাইনেটিক এনার্জিটা বার করি, যার ভ্যালুটা হাফ কেটির সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম প্রথমে, ফার্স্ট যে পার্টটা, চারটে পার্টের মধ্যে ফার্স্ট পার্টটায় আমরা কি দেখলাম, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন অ্যান্ড কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন। স্পিড ডিস্ট্রিবিউশনের 3টে ফর্ম জানা দরকার, 1D 2D 3Dতে। এছাড়া কি দরকার, ইন্টিগ্রাল টেবিলটা দরকার, যে গামা ফাংশনের যে টেবিলটা সেটা দরকার। তার সাথে সাথে সি অ্যাভারেজ, মোস্ট প্রবাবেল স্পিড, অ্যাভারেজ স্পিড আর রুট মিন স্কোয়ার আরএমএস স্পিড, এই 3টে 1D 2D 3Dতে তাদের ফাইনাল এক্সপ্রেশন কি সেটা জানা দরকার। আর তারপরে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনের ফাইনাল ফর্মগুলো জানা দরকার। এবং তার সাথে ইম্পর্টেন্ট যেটা দাঁড়ায় এটা হলো যে স্পিড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা আমাদের অনার্সেও ইম্পর্টেন্ট ছিল, যে টেম্পারেচার ভ্যারি করলে যে কার্ভের যে নেচার চেঞ্জ হয় তার ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো কী কী। এছাড়া আর একটা জিনিস আমি এখানে লিখিনি, এখনও কোশ্চেনও আসেনি যদিও, মাস ডিপেন্ডেন্স। মাস যদি স্পিড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি মাস ভ্যারি করে তাহলে কী হয়, তাহলে আমাদের একটা পয়েন্ট ছিল, কী ছিল, হেভিয়ার গ্যাস মলিকুল হ্যাজ এ ন্যারোয়ার ডিস্ট্রিবিউশন দ্যান লাইটার গ্যাস মলিকুল। হেভিয়ার গ্যাস মলিকুল হ্যাজ এ ন্যারোয়ার ডিস্ট্রিবিউশন দ্যান লাইটার গ্যাস মলিকুল। হেভিয়ার গ্যাস মলিকুল হ্যাজ এ ন্যারোয়ার ডিস্ট্রিবিউশন। যারা ভারী হবে তারা সরু হবে তাদের কার্ভগুলো, আর যারা হালকা হবে তাদেরটা ওয়াইডার হবে। হেভিয়ার গ্যাস মলিকুল হ্যাজ এ ন্যারোয়ার ডিস্ট্রিবিউশন দেন লাইটার গ্যাস মলিকুল। ওকে, এবার আমরা পার্ট 2 এর দিকে যাব। আচ্ছা, আর একটা পয়েন্ট এখান থেকে বাকি আছে, সরি। ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং এনার্জি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এপসাইলন প্রাইম। মনে আছে বড় ডেরিভেশন আমাদের করতে হতো। বেসিক্যালি 1D 2D 3D লিখেছি আমি ঠিকই, বাট 3Dটা একটু মনে রাখার চেষ্টা করো, যদিও বা এখনও কোশ্চেন আসেনি, কিন্তু কোনো দিন যদি করে আমরা তো এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করে যাব। সেই কারণে এই ফর্মুলাটা 2Dটা 1D দরকার লাগে না, বাট 2Dটা যদি করে যেতে পারো ভালো হয়। 2D আর 3Dটা একটা পার্টিকুলার এনার্জি বা তার ওপরে কত ফ্র্যাকশন অফ গ্যাস মলিকুল প্রেজেন্ট থাকে, একটা পার্টিকুলার এনার্জির সমান বা তার ওপরে কত ফ্র্যাকশন অফ মলিকুল প্রেজেন্ট থাকে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ইকুইপ্যারেশন প্রিন্সিপাল অফ এনার্জি অ্যান্ড হিট ক্যাপাসিটি। ইকুইপ্যারেশন প্রিন্সিপাল থেকে আমাদের কী ক্যালকুলেশনে আসে, ডিগ্রিজ অফ ফ্রিডমের কথা মনে আছে। ইকুইপ্যারেশন প্রিন্সিপাল তো লিখতে আসবে না। ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করা, ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হয়, রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হয়, ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হয়। যেখানে ইকুইপ্যারেশন প্রিন্সিপাল বলছে রোটেশন আর ট্রান্সলেশনের জন্য পার ডিগ্রিজ অফ ফ্রিডম হাফ কেটি করে এনার্জি কন্ট্রিবিউট হয়, আর ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য কত কন্ট্রিবিউট হয়, কেটি এনার্জি পার ডিগ্রিজ অফ ফ্রিডম। Degrees of freedom, translational degrees of freedom is always equals to 3. Translational degrees of freedom is always equals to 3.
rotational degrees of freedom for linear molecule is equals to 2, for non-linear molecule is equals to 3. Rotational degrees of freedom for linear molecule is equals to 2 and for non-linear molecule is equals to 3. And vibrational degrees of freedom কত হবে for linear molecule 3n minus 5, total degrees of freedom কত হয় 3n, n যদি atomicity হয় তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 3n হচ্ছে টোটাল নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, টোটালটা থেকে ট্রান্সলেশনাল আর রোটেশনালটা বাদ দিলে বাকি যা পড়ে থাকবে সেটা হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম ফর লিনিয়ার মলিকুল ইট ইজ ইকুয়ালস টু 3n minus 5 অ্যান্ড ফর নন লিনিয়ার মলিকুল ইট ইজ ইকুয়ালস টু 3n minus 6। সেই রেসপেক্টেই আমি ফাইনাল সিভি ভ্যালু, ওখান থেকে আমরা এনার্জি পাই, এনার্জিকে টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে সিভি ভ্যালু পাই। সিভি ভ্যালু ডেলি ডেল টিভি 3/2 আর 3 ইন্টু হাফ কেটি বা হাফ আরটি ছিল, টেম্পারেচার ডিফারেন্সিয়েট হয়ে গেছে, তাহলে 3 ইন্টু হাফ 2 ইন্টু হাফ কেটে গিয়ে শুধু আর রয়েছে আর 3n minus 5 আর, এটা কী জন্য, ফর লিনিয়ার মলিকুল। ডাইরেক্ট ফর্মুলা মনে রাখলে ভালো হয়। ফর লিনিয়ার মলিকুল অ্যান্ড ফর নন লিনিয়ার মলিকুল তিনটে ট্রান্সলেশনাল, তিনটে রোটেশনাল আর 3n minus 6 হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম ইন্টু এই দুটোর ক্ষেত্রে হাফ আরটি আর এখানে শুধু আরটি, কারণ কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জির জন্য হাফ কেটি, পোটেনশিয়াল এনার্জির জন্য হাফ কেটি। সো ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমে কেটি এনার্জি কন্ট্রিবিউট হয় পার ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানে হিট ক্যাপাসিটি রেশিওগুলো যদি দু একটা মনে রাখতে পারো ভালো হয়। ফর মোনো অ্যাটমিক গ্যাস নর্মালি ওখানেও ক্যালকুলেট করে নিতে পারো। ফর মোনো অ্যাটমিক গ্যাস 3/2 আর সিভি সিপি হলে কত হবে 5/2 আর, তাহলে গামা কত 1.6, 5/3 1.66। এই ভ্যালুগুলো যদি একটু মনে রাখতে পারো প্রথম 2-3টের ভালো হয়, পরের দিকে দেখবে কোশ্চেন আজকে আমরা দেখব, মনে রাখতে পারলে সুবিধা হবে, নাহলে করে দেখতে হবে, তখন তোমার টাইম যাবে। ফর ডায়াটমিক গ্যাস 9/7 1.28, আস্তে আস্তে যত অ্যাটমিসিটি বাড়ে তত গামা ভ্যালু কমে, 1.66, তারপরে 1.28, তারপরে চলে আসে লিনিয়ারের জন্য 1.15 1.16 রিজিয়ানে। ট্রায়াটমিক গ্যাসে ফর লিনিয়ার 1.15, ফর নন লিনিয়ার 1.16। গামার সাথে ডিগ্রিজ অফ ফ্রিডমেরও একটা রিলেশন আছে, যেগুলো অনার্সে লাগে না, এখানে একটুখানি নোট করে রেখো। জাস্ট এই ফর্মুলাটা, রিলেশন বিটুইন গামা অ্যান্ড এফ ফর ডিগ্রিজ অফ ফ্রিডম, গামা ইকুয়ালস টু 1 + 2/f। ফর নন লিনিয়ার মলিকুল এই ফর্মুলাটাও কাজে লাগবে, অনার্সেও আমাদের লাগে, আমরা তৈরি করে নিয়েছিলাম, ডাইরেক্ট মনে রাখলে ভালো হয়। এই ফর্মুলা রেসপেক্টে তোমাকে এন বার করতে দিতে পারে গামার ভ্যালু দিয়ে, অথবা গামার ভ্যালু বার করতে দিতে পারে এনের ভ্যালু দিয়ে। গামার ভ্যালু তো বার করতে দেয়, এই ফর্মুলাটা কাজে লাগে উল্টো দিক থেকে, যদি অ্যাটমিসিটি বার করতে দেয় এবং গামার ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে সলভ করতে পারি। আর সিভি ভেরি হোয়েন সিভি ভেরি গ্রেটার দেন আর, গামা টেন্স টু 1, মানে লিমিটিং ভ্যালু গামার কত, গামার লিমিটিং ভ্যালু হচ্ছে 1 সমান। গামার লিমিটিং ভ্যালু হচ্ছে 1, কারণ ওটা রেশিও সিভি/সিভি, তার লিমিট কোথায় গিয়ে দাঁড়াবে, 1-এ গিয়ে দাঁড়াবে। দেখো 1.66, তারপরে 1.28, তারপর 1.15, তারপর 1.16, আরও যদি এগো টেট্রাঅ্যাটমিকের ক্ষেত্রে 1.12 হয়, পেন্টাঅ্যাটমিকের ক্ষেত্রে 1.8 হয়, 1.08 হয়, বেঞ্জিনের ক্ষেত্রে 1.03 হয়, এরকম ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে। তো দেখো বেঞ্জিন আর অ্যাটমিসিটি কত, n ইকুয়ালস টু কত 12, সেখানে গিয়ে 1.03 হয়ে গেছে, তার মানে আর একটু অ্যাটমিসিটি বাড়ালেই ভ্যালুটা টেন্স টু 1 হয়ে যায়। এখানে আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, যখন আমরা গামা ভ্যালু ক্যালকুলেট করি নর্মালি, ওখানে একটা টেম্পারেচারের ব্যাপার থাকে, যেটা ইকুইপ্যারেশন প্রিন্সিপালের লিমিটেশনে আমরা পড়ি, যে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমটা খুব আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হয়ে যায়, ভাইব্রেশনাল এনার্জি লেভেলগুলো, কারণ ভাইব্রেশনাল এনার্জি লেভেলের মাঝের গ্যাপ, দুটো ভাইব্রেশনাল লেভেলকে ভাগ করে অনেকগুলো রোটেশনাল এনার্জি লেভেল, দুটো ভাইব্রেশনাল এনার্জি লেভেলকে ভাগ করে অনেকগুলো রোটেশনাল এনার্জি লেভেল।
জে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। দুটো রোটেশনাল এনার্জি লেভেলকে ভাগ করে অনেকগুলো ট্রান্সলেশনাল এনার্জি লেভেল। ট্রান্সলেশনাল এনার্জি লেভেলগুলোকে আমরা অলমোস্ট কন্টিনিউয়াস ধরি, ট্রান্সলেশনাল এনার্জি লেভেল। তাহলে ভাইব্রেশনাল এনার্জি লেভেল মাঝে গ্যাপটা সবচেয়ে বেশি থাকে। এবার যদি লো টেম্পারেচারে আমরা কাজ করি তাহলে লো টেম্পারেচারে গ্যাসের কাছে সাফিসিয়েন্ট এনার্জি থাকে না যাতে সেখানে একটা ভাইব্রেশন লেভেল থেকে ইলেকট্রন নেক্সট হায়ার ভাইব্রেশনাল লেভেলে যেতে পারে। ফলে কি হয়, লো টেম্পারেচার রিজিয়নে ভাইব্রেশনাল লেভেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে বসে থাকে। কিন্তু ইকুইপারেশন প্রিন্সিপালে ক্যালকুলেট করার সময় আমরা ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল তিনটে কন্ট্রিবিউশনই নিই। তিনটে কন্ট্রিবিউশনই আমরা কনসিডার করে আমরা ক্যালকুলেশন করি। কিন্তু আসলে যদি আমরা রুম টেম্পারেচারে কাজ করি তখন দেখব মলিকুলার মানে গ্যাসের ভেতরে কী হচ্ছে, ভাইব্রেশনাল এনার্জি লেভেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে বসে রয়েছে। ফলে তখন এক্সপেরিমেন্টাল যে রেজাল্টটা আমরা পাবো সেখানে এনার্জি হোক, গামা ভ্যালু হোক, সিপি হোক, সিবি হোক, তার ভ্যালুগুলো যেটা এক্সপেক্টেড থিওরিটিক্যালি ইকুইপারেশন প্রিন্সিপাল অনুযায়ী তার থেকে কম পাবো। কারণ আমি ক্যালকুলেশন করার সময় ভাইব্রেশনাল লেভেলগুলোকে ধরে নিয়ে ক্যালকুলেট করেছি, কিন্তু আদপে ওখানে কি হচ্ছে, লো টেম্পারেচারে এই ভাইব্রেশন লেভেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ায় ভাইব্রেশনাল কন্ট্রিবিউশনটাও জিরো হয়ে যাচ্ছে। ফলে সেক্ষেত্রে আমরা একটা ডিসক্রিপেন্সি পাই। এটা আমরা ইকুইপারেশন প্রিন্সিপালের লিমিটেশনে পড়েছিলাম। দুটো ভাইব্রেশনাল লেভেলের মাঝের যে ডিফারেন্স সেটা ডেলিটা এইচ নিউ এর সমান হয়। ডেলিটা এইচ নিউ এর সমান হয়। এবার এই ডেলি এইচ নিউকে আমরা বলি 1/2 পাই হুকস ল থেকে কাপ্পা বাই এম হতে পারে বা মিউ হতে পারে, ওয়ার মিউ ইকুয়ালস টু m1 m2 বাই m1 প্লাস m2, যেটাকে আমরা বলি রিডিউসড মাস। এবার এই ফর্মুলাটাও আমাদের দরকার লাগে। এখানে লক্ষ্য করে দেখবে, যদি আমি এখানে এই কাপ্পাটা, এখানে কি কাপ্পাটা রিপ্রেজেন্ট করে, কিন্তু এটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। এটা সিগনিফাই করে বন্ড স্ট্রেংথকে। রিপ্রেজেন্ট করে। তাহলে যত বন্ড স্ট্রেংথ বাড়বে তত ডেলি বাড়বে। যত ডেলি বাড়বে তত কী হবে, ডিভিয়েশন বাড়বে। অরিজিনাল ভ্যালু যেটা আমরা পাচ্ছি আর মানে থিওরিটিক্যালি যা ক্যালকুলেট করছি তার থেকে যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা অনেকটা ডিভিয়েট করবে। কারণ যত ভাইব্রেশনাল লেভেল ক্লোজে থাকবে তত কিছু পার্সেন্ট অফ মলিকুলার ভাইব্রেশনাল লেভেলে অ্যাক্টিভেট হওয়ার চান্স থাকবে কম এনার্জি নিয়ে। যেহেতু ভাইব্রেশনাল গ্যাপটা কম, তাহলে যে রুম টেম্পারেচারে তার দু একটা মলিকুল সে অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে ভাইব্রেশন লেভেলের কন্ট্রিবিউশন 10% হলেও করতে পারে। কিন্তু যদি আমি গ্যাপ অনেক বাড়িয়ে দিই, গ্যাপটা কখন বাড়তে পারে, গ্যাপটা বাড়তে পারে যদি ফোর্স কনস্ট্যান্ট বা বন্ড স্ট্রেংথ অনেক বেশি হয়। বন্ড স্ট্রেংথ যদি অনেক বেশি হয়, যদি ট্রিপল বন্ড থাকে, ডবল বন্ডের থেকে বন্ড স্ট্রেংথ তার বেশি হয়, বন্ড স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে ডেলিটা বড় হবে। ডেলিটা কি, ভাইব্রেশনাল এনার্জি গ্যাপ। দুটো ভাইব্রেশনাল লেভেলের মাঝে এনার্জি গ্যাপ বেড়ে যাবে, ফলে ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন আরও কমে যাবে, মানে থিওরিটিক্যাল ভ্যালু থেকে ডিভিয়েশন অনেক বেড়ে যাবে। উল্টো দিকে মাস বা রিডিউসড মাস, এখানে মাসও হতে পারে। যদি হোমোনিউক্লিয়ার কোনো অ্যাটম আমরা নিই, যে মাস যদি মাসের সাথে দেখো ডেলিটা ইনভার্সলি প্রপোর্শনাল রিডিউস মাসের সাথে, বা নর্মাল মাসও হতে পারে। এখানে যদি মাস বাড়ে তাহলে ডেলিটা কমবে, আর মাস কমলে ডেলিটা বাড়বে। তাহলে ডেলি ইনক্রিজ করলে বুঝতেই পারছো ডিভিয়েশন অনেক বেড়ে যাবে, আর ডেলি যদি কমে তাহলে ডিভিয়েশনটা অনেক কম হবে। তাহলে যত আমি মাস বাড়াবো তত ডেলিটা দুটো ভাইব্রেশনাল লেভেলের মাঝে গ্যাপটা কমতে থাকবে। এখানে কম্প্যারিজন হয়, আমরা অনার্সের কোশ্চেনে করতাম Cl2 আর বোধহয় নাইট্রোজেন, এই দুটোর মধ্যে কার সিবি ভ্যালু বেশি। নর্মাল যদি ইকুইপারেশন প্রিন্সিপাল অনুযায়ী যাই তাহলে তো দুটোই ডাইঅ্যাটমিক গ্যাস, দুটোই লিনিয়ার, দুটোর ক্ষেত্রে সিবি ভ্যালু, সিপি ভ্যালু, গামা ভ্যালু সব সেম হওয়া উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি সেটা এক্সপেরিমেন্টাল লেভেলে হয় না। তার কারণ কি, নাইট্রোজেনের আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের মাস বেশি। ক্লোরিনের যদি মাস বেশি হয় তাহলে ক্লোরিনের মাস বেশি, তাহলে ডেলিটা কম। ডেলি যদি কম হয় কার থেকে, নাইট্রোজেনের থেকে, ভাইব্রেশনাল গ্যাপটা কম। ফলে নাইট্রোজেনের তুলনায় রিলেটিভলি সেখানে ভাইব্রেশনাল লেভেলের মলিকুলগুলো অ্যাক্টিভেট হওয়ার চান্স নাইট্রোজেনের থেকে বেশি। ফলে যখন
আমরা যে ক্যালকুলেট করেছি সেখানে তো তিনটেই ক্যালকুলেট করেছি একসাথে। আর উল্টো দিকে দেখছি যে যেহেতু ক্লোরিনের মাস বেশি, তার ভাইব্রেশনাল গ্যাপটা কম, সো ক্লোরিনের ক্ষেত্রে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম বা ভাইব্রেশনাল এনার্জি লেভেলগুলো সে ধরে নাও যে 20% কন্ট্রিবিউট করেছে। তাহলে ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল প্লাস ভাইব্রেশনালের 20%, এটা ক্লোরিনের জন্য। তাহলে সেই একই সিনারিওতে আমি যদি ভেবে দেখি নাইট্রোজেনের কথা, যে নাইট্রোজেনের মাস ক্লোরিনের থেকে কম হওয়ায় ডেলিটা ক্লোরিনের থেকে বেশি, ক্লোরিনের থেকে যদি ডেলিটা বেশি হয় তাহলে কি হবে, কন্ট্রিবিউশন ভাইব্রেশনাল কন্ট্রিবিউশনটা ক্লোরিনের থেকে কম হবে। তাহলে ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল প্লাস ভাইব্রেশনালের সে ধরে নাও 10%, তাহলে ওভারঅল ভ্যালুটা কমে গেল। তাহলে নাইট্রোজেনের সিবি ভ্যালুটা কম পাবো আমরা এক্সপেরিমেন্টারে ক্লোরিনের থেকে। তাহলে যার মাস বেশি তার ডেলি কম, যার ডেলি কম অর্থাৎ দুটো ভাইব্রেশন লেভেলের মধ্যে গ্যাপ কম, যত গ্যাপ কম হবে তত ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন বাড়বে, তত থিওরিটিক্যাল রেজাল্টের দিকে আমরা যেতে থাকবো, ডিভিয়েশনটা কমবে। ভালো করে বুঝবে, তত ডিভিয়েশনটা কমবে। আর যত মাস কম তত ডেলি বেশি, যত ডেলি বেশি দুটো ভাইব্রেশনাল এনার্জির মধ্যে গ্যাপ বেশি, ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন কমবে। এক্সপেরিমেন্টাল এই থিওরিটিক্যাল যে ফাইন্ডিংস তার থেকে এক্সপেরিমেন্টাল রেজাল্ট অনেক বেশি দূরে থাকবে, ডিভিয়েট করবে। ওকে, চলো এই জিনিসটা এখানে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। শুধু তো যে জ্যাম বলে না, অনেক পরীক্ষা রয়েছে, টিআইএফআর রয়েছে, ওরিয়েন্টেশন ক্লাসে তো আমি সেটা তোমাদের বলা হয়নি। টিআইএফআর আছে, সেটাতে বেশ কঠিন টাইপের কোশ্চেন হয়, বা বিএইচইউ এই ধরনের কোশ্চেন, বিএইচইউ এর পরীক্ষাগুলোতে একটু কনসেপচুয়াল কোশ্চেন করে, তখন আমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগে। জ্যামও খুব লাস্ট 2 বছর ধরে যথেষ্ট কঠিন কোশ্চেন করছে, ফলে আগের মতন 2015-16 সালের কোশ্চেন পেপার যদি দেখো, দেখবে তোমরা অনেকটাই সোজা মনে হবে। কিন্তু লাস্ট 2 বছর ধরে 2020-তে বলো, 2021-এর যেটা, 2019-এরও ইভেন 3টে কোশ্চেন পেপার খুবই টাফ ছিল। বলবো না খুবই টাফ ছিল, বাট যতটা আগে যেরকম কোশ্চেন পেপার আসতো তার থেকে অনেকটা টাফ ছিল। যাই হোক, আমি ভয় দেখাচ্ছি না, ভয় পাওয়ার কিছু নেই। আমরা প্রপার ভালোভাবে পড়ে গেলে পারবো, অন্যদের থেকে অনেক বেটার পারবো। এখানে মেন হচ্ছে প্র্যাকটিস। এবার চলে আসি কলিশন ফেনোমেনা। কলিশন ফেনোমেনা প্রথমে বলে রাখি, জ্যাম যদি শুধু টার্গেট হয় তাহলে কলিশন ফেনোমেনা জ্যামের সিলেবাসে নেই। তোমরা ওয়েবসাইট থেকে দেখতে পারো জ্যামের সিলেবাসটা কী। ওখানে খুব ছোটো আকারে দেওয়া থাকে সিলেবাসটা, এক্সপ্যান্ড করে দেওয়া থাকে না, তবুও একটা প্রাইমারি আইডিয়া সেখান থেকে পাবে। যেরকম ডাইরেক্ট কোয়ান্টাম কেমিস্ট্রি নেই জ্যামে, অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কোয়ান্টাম কেমিস্ট্রি আছে, তো আমাদের কোয়ান্টাম কেমিস্ট্রি সেরকমভাবে পড়তে হবে। কিন্তু কোশ্চেন আসে, যেরকম আসে সেরকমভাবে আমাদের পড়তে হবে। যাই হোক, কলিশন ফেনোমেনা আন্ডারে কী বলেছিলাম, কলিশন নাম্বার, কলিশন ফ্রিকোয়েন্সি, মিন ফ্রি পাথ আর ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি, এই 4টে পয়েন্ট আমাদের দরকার। কলিশন নাম্বার কি? কলিশন নাম্বার হলো নাম্বার অফ কলিশন সাফার্ড বাই এ সিঙ্গেল গ্যাস মলিকুল পার ইউনিট টাইম। নাম্বার অফ কলিশন সাফার্ড বাই এ সিঙ্গেল গ্যাস মলিকুল পার ইউনিট টাইম, সেটাকে আমরা বলি কলিশন নাম্বার, যেটাকে ZA দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ZA দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, ZA ইকুয়ালস টু √2 পাই সিগমা স্কোয়ার C অ্যাভারেজ ইন্টু N স্টার। এটা C অ্যাভারেজ, CA দিয়ে লিখেছি, C অ্যাভারেজ ইন্টু N স্টার। N স্টার মানে আমরা জানি নাম্বার ডেন্সিটি, N স্টার ইকুয়ালস টু ফর 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস ইট ইজ ইকুয়ালস টু NAP/RT, NAP/RT। এটার সাথে প্রেশার টেম্পারেচার রিলেশনটা সাইডে করে রয়েছে, এক লাইনে যা যা ইনফরমেশন এখান থেকে দরকার সেটা পেয়ে যাব। এক হচ্ছে তার ওয়ার্কিং ফর্মুলা, প্রেশার আর টেম্পারেচারের ওপর কীভাবে ডিপেন্ড করে, এর ইউনিট কি, পার ইউনিট টাইম বলেছি, সো ইট ইজ সেকেন্ড ইনভার্স, এটা হওয়া উচিত। নাম্বার অফ কলিশন সাফার্ড বাই এ সিঙ্গেল গ্যাস মলিকুল পার ইউনিট টাইম, ডেফিনেশন হয়ে গেল। এইটুখানির মধ্যে কলিশন নাম্বার শেষ। কলিশন ফ্রিকোয়েন্সি কি, নাম্বার অফ বাইনারি কলিশন পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম। নাম্বার অফ বাইনারি কলিশন, দুটো মলিকুল মিলে পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউমে যতগুলো কলিশন করে তাকে আমরা বলি কলিশন ফ্রিকোয়েন্সি, যেটাকে ZA দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেখানে A দেওয়া আছে, 1 1ও হতে পারে,
এটা রিপ্রেজেন্ট করে সিমিলার টাইপ অফ মলিকুলের মধ্যে কলিশন, সিমিলার টাইপ অফ মলিকুলের যাদের মাস সেম, যাদের ডায়ামিটার সেম, সিমিলার টাইপ অফ মলিকুলের মধ্যে কলিশনকে রিপ্রেজেন্ট করে ZAA, which is equals to 1/√2 pi sigma square C average into n star square. n star স্কোয়ারটা কেন, তার কারণ হচ্ছে এখানে ZAA মলিকুলের জন্য একটা n স্টার, পরের এটার জন্য আর একটা n স্টার, যেহেতু সিমিলার মলিকুল সেই জন্য n স্টার স্কোয়ার এসছে। এটা প্রেশার টেম্পারেচারের ওপর কীভাবে ডিপেন্ড করে, এর ইউনিট কি, ডেফিনেশন মনে থাকলে ইউনিটও মনে থাকবে, পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম, তাহলে পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড ইউনিট হওয়া উচিত। Total number of binary collision occurring in a gas per unit time per unit volume. Mean free path of a gas molecule at a particular temperature and pressure is defined as average distance traveled by a single gas molecule between two successive collision. দুটো পরপর কলিশনের মাঝে একটা মলিকুল যে অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকে আমরা বলি মিন ফ্রি পাথ। C average by ZA এর ফর্মুলা জানো 1/√2 pi sigma square into n star, directly proportional to the temperature, inversely proportional to the pressure, ইউনিট কি সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, আমি এখানে CGS ইউনিটগুলোই লিখেছি, এখানে পার মিটার কিউব পার সেকেন্ড। ওকে, লিখে নাও। এই জিনিসটা একটু দেখো, যদি ডিসিমিলার মলিকুলের মধ্যে কলিশন হয়, যদি ডিসিমিলার মলিকুলের মধ্যে, এটা অনার্সের মধ্যে দরকার লাগে না, ডিসিমিলার মলিকুলের জন্য যদি কলিশন হয় তাহলে কি ফর্মুলা হবে? ডিসিমিলার মলিকুল দেখো ZAB, কলিশন ফ্রিকোয়েন্সি আমরা ডিফাইন করতে চাইছি যখন দুটো ডিফারেন্ট টাইপ অফ মলিকুলের কলিশন হচ্ছে, সেটাও কলিশন ফ্রিকোয়েন্সি। বাইনারি কলিশন হচ্ছে যেহেতু পার ইউনিট ভলিউম পার ইউনিট টাইম, দুটো ডিফারেন্ট মলিকুলের মধ্যে যদি যাদের মাস আলাদা, যাদের ডায়ামিটার আলাদা, তাদের মধ্যে কলিশন হলে সে ফ্রিকোয়েন্সিটা কত, পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম। তার ফর্মুলা হিসেবে যদি আমরা ধরি তাহলে নর্মালি পাই সিগমা স্কোয়ার অফ AB C অ্যাভারেজ। দেখো দুটো আলাদা আলাদা মলিকুল, আগেরবার যেটা বলছিলাম n স্টার স্কোয়ার কেন এসছে, সেম টাইপ অফ এর জন্য n স্টার আর একটা এর জন্য n স্টার, সো n স্টার স্কোয়ার। এখানে A আর B আছে, তাহলে A এর মলিকুলের n স্টার আলাদা, B মলিকুলের n স্টার আলাদা, তাহলে n স্টার ইন্টু NB স্টার। এবার দেখো সিগমাটা কী নেবে, অ্যাভারেজ নিতে হবে, যেহেতু ডায়ামিটার দুটো আলাদা তাহলে তাদের অ্যাভারেজ কী হবে, সিগমা A প্লাস সিগমা B/2 এর হোল স্কোয়ার। সি অ্যাভারেজ কী হবে, সি অ্যাভারেজ দুটোর মাস আলাদা, নর্মালি আমরা কি জানি √880/πm, কিন্তু এখানে m না, এখানে আমাদের কি নিতে হবে, রিডিউসড মাস m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 যদি ডিফারেন্ট মাস থাকে। দেখো এখানে 880/πm, m এর জায়গায় আমি বসিয়েছি m1 m2 মানে ma mb ডিভাইডেড বাই ma প্লাস mb, যেটাকে ওপরে তুলে দিয়েছি ma প্লাস mb হোল টু দি পাওয়ার হাফ ইন্টু n স্টার nb স্টার। তাহলে এখান থেকে দেখো এই যে 1/4 স্কোয়ার হাফ বাইরে গেল, এই 1/4 বাইরে গেল, n স্টার nb স্টার বাইরে গেল, সিগমা A প্লাস সিগমা B স্কোয়ার। আর এটা 8, দেখো বাইরে একটা পাই আছে, এই পায়ের সাথে এই পাইটা কাটলে একটা রুট পাই থাকে, এই পায়ের সাথে এই পাইটা কাটলে একটা রুট পাই থাকে, সেই রুট পাইটা এর ভেতরে ঢুকিয়ে নিয়েছি 8πRT ma প্লাস mb/a। তাহলে এটাকে আমি বলতে পারি 1/μ, 1/, রিডিউসড মাস, সেটাই পরের লাইনে দেখো 1/, রিডিউসড মাস করেছি, n স্টার এটা গেছে, এটা এটার ফর্মুলাটা একটুখানি হবে 8 এখানে আছে πRT, এখানে 16 নিচ্ছি, এখানে 16 নিচ্ছি, ওপরে 16 নিচ্ছি, নিতে পারি। ওপরের 16টা রুটের বাইরে আনলে 4 হিসেবে আসবে, এই 4 কেটে যাবে, আর নিচের যে 16 আছে সেটার সাথে কাটলে 2 আসবে, এই যে 2 πRT/2, আর এই একসাথে এটাকে মিউ 1/μ আর কি। এইটা হচ্ছে ওয়ার্কিং ফর্মুলা কার ক্ষেত্রে, যেখানে
দুটো ডিসিমিলার মলিকুলের মধ্যে বাইনারি কলিশন হচ্ছে, ডিসিমিলার মলিকুলের মধ্যে বাইনারি কলিশন হচ্ছে, তখন আমাদের ওয়ার্কিং ফর্মুলা দাঁড়াবে এটা। আচ্ছা, পরেরটায় যাই। ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি। ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি আমাদের ফর্মুলা ZW ইকুয়ালস টু 1/4 N/V C অ্যাভারেজ, যেটাকে কলিশন ফ্লাক্সও বলে, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সিও বলে। নাম্বার অফ কলিশন ওয়ান ডাইমেনশনাল কনসেপ্ট, কনসেপচুয়ালি এটা পিওরলি ওয়ান ডাইমেনশনাল কনসেপ্ট, কিন্তু এটা আমরা 3 ডাইমেনশনে কনভার্ট করে লিখি এক্সপ্রেশনটাকে, মানে ম্যানুপুলেট করে লিখি 3 ডাইমেনশনালি, মানে কনসেপচুয়ালি এটাকে চেঞ্জ করা হয় না, জাস্ট ওপর নিচে এটা ম্যাথামেটিক্যাল ম্যানুপুলেশনের মাধ্যমে এই জায়গায় নিয়ে যাওয়া হয়। নাম্বার অফ কলিশন উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, ওটার ভলিউম ছিল পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। আর ওয়ান ডাইমেনশনালি যখন আমরা করব তখন আমাদের এক্সপ্রেশন এটা আসে, ZW ইকুয়ালস টু P/√/2π MKT, ZW ইকুয়ালস টু P/√/2π MKT। আর রেট অফ ইফিউশন ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি ইন্টু এরিয়া অফ দ্য হোল, A নট হচ্ছে এরিয়া অফ দ্য হোল। সিনারিওটা এরকম থাকে, একটা ওয়াল যার মধ্যে একটা হোল রয়েছে, এই দিকটা ভ্যাকুয়াম, এদিকে গ্যাস রয়েছে, কোন রেটে থ্রু দিস হোল ভ্যাকুয়ামের দিকে যাচ্ছে। ডিফিউশন আর ইফিউশনের মধ্যে ডিফারেন্স আমরা জানি, ডিফিউশন হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাওয়া, আর ইফিউশন মানে যে কোনো কনসেন্ট্রেশন থেকে ভ্যাকুয়ামের দিকে যাওয়া। এর ফর্মুলাগুলো এর সাথে করা হয়েছে মেনলি, বেসিক্যালি এখানে যেটা দেখানো, রেট অফ ইফিউশন অলসো ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ মলিকুলার ওয়েট, জাস্ট লাইক ডিফিউশন। ডাল্টনস ল ডিফিউশনের ছিল, যেখানে রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ মলিকুলার ওয়েট। একই রকমভাবে রেট অফ ইফিউশনও তাই, সেটাই দেখিয়েছি আমি এখানে, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস। এবার আসি রিয়েল গ্যাসের কনসেপ্ট। কী কী রিয়েল গ্যাসের মধ্যে পার্ট 4, যেটা রিয়েল গ্যাসে আমাদের কী করতে হবে, জেড মানে আমরা জানি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড, ডিভিয়েশনটাকে মেজার করা আইডিয়ালে থেকে কতটা ডিভিয়েট করছে রিয়েল গ্যাস, সেটাকে বোঝাতে আমাদের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর টার্ম আছে, যেটা আইডিয়াল ভলিউম আর মোলার ভলিউমের রেশিও, রিয়েল গ্যাস ভলিউম আর আইডিয়াল গ্যাস ভলিউমের রেশিও, সেখান থেকে আমরা PVM/RT জানি। অ্যাভোগাড্রো কার্ভ আমাদের দেখতে এরকম ছিল, হাইড্রোজেন আর হিলিয়াম সবসময় পজিটিভ স্লোপ দেখাবে, আর বাকি সমস্ত গ্যাস প্রথমে লো প্রেশার রিজিয়নে নেগেটিভ স্লোপ দেখাবে, হাই প্রেশার রিজিয়নে পজিটিভ স্লোপ দেখায়। এটা ছিল ইনফারেন্স অ্যাভোগাড্রো কার্ভের। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, এর নতুন কি বলবো, সিগনিফিকেন্স অফ এ, ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ কী হয়, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনকে রিপ্রেজেন্ট করে, যে গ্যাসের যত বেশি এ ভ্যালু তার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি। সিগনিফিকেন্স অফ ভি, যেটাকে আমরা কো ভলিউম বলি বা এক্সক্লুডেড ভলিউম বলি, কো ভলিউম বা এক্সক্লুডেড ভলিউমের ফর্মুলা আমরা করেছিলাম, বি ইকুয়ালস টু 4 × Na, দ্যাট ইজ অ্যাভোগাড্রো নাম্বার, ইন্টু মোলার ভলিউম, এক্সক্লুডেড ভলিউম পার পেয়ার অফ মলিকুল, এটা এক্সক্লুডেড ভলিউম পার পেয়ার অফ মলিকুল, পার মলিকুল, পার পেয়ার অফ মলিকুল, পার মলিকুল, নাহলে 8 আসতে এখানে। আচ্ছা, 4 × অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 4/3 πr3। তোমরা এখান থেকে নিউমেরিক্যাল ফেস করতে অনার্সে, এখানেও নিউমেরিক্যাল ফেস করতে হবে, বি ভ্যালু দিয়ে আর ভ্যালু ক্যালকুলেট করতে বলতে পারে, বা বি ভ্যালু বলে দিলে না, বি ভ্যালু অন্যভাবে বার করতে বললো, টিসি বা পিসি ভ্যালু থেকে, যেগুলো ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার, সেই ভ্যালুগুলোকে ইউজ করে বি ভ্যালু ক্যালকুলেট করে সেখান থেকে আর এর ভ্যালু বার করতে বলে এই ধরনের কোশ্চেন আসে। বয়েল টেম্পারেচারের কনসেপ্ট আমরা জানি, যে টেম্পারেচারে রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভ করে অ্যাট লো প্রেশার রিজিয়ন, প্রত্যেকটা গ্যাসেরই মানে
একটা এমন টেম্পারেচার রয়েছে যে টেম্পারেচারে গিয়ে কিছুটা রিজিয়নে প্যারালাল টু এক্স অ্যাক্সিস কার্ভটা শো করে, সেই সময় গ্যাসটা আইডিয়ালি বিহেভ করে del PV by del P at T equals to TB when P tends to 0, when P tends to 0 এটাও একটা ইম্পর্টেন্ট কন্ডিশন। আর TB equals to A by RB, TB equals to A by RB, এটা ফর্মুলা আমরা জানি। তারপরে চলে আসে অ্যান্ড্রুজ আইসোথার্ম, যেখান থেকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল ভলিউমের কনসেপ্ট পাই। কিন্তু মেনলি এখানে যেটা দরকার ফাইনাল এক্সপ্রেশনগুলো ফ্রম ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট VC ইকুয়ালস টু 3B, TC ইকুয়ালস টু 8A by 27 RB, একদম মুখস্থ থাকতে হবে, যখনই মানে দরকার তখনই। PC ইকুয়ালস টু A by 27B square. Critical coefficient RTC by PCVC equals to 8 by 3, which is equals to 2.66. উল্টোটা critical compressibility factor, that is ZC, PCVC by RTC, এটার ভ্যালু 3 by 8, 0.075. TB by TC রেশিও, বয়েল টেম্পারেচার পেয়েছি, ক্রিটিক্যাল টেম্পারেচার পেয়েছি, তাদের রেশিও কত? 3.375. তারপর আসে রিডিউসড ইকুয়েশন অফ স্টেট। জানি রিডিউসড ইকুয়েশন অফ স্টেট আমরা রিডিউস টেম্পারেচারকে থিটা ধরি, আর কোথাও টি আর লেখা হয়, which is equals to T by TC. রিডিউসড ভলিউম ফাই, কোথাও ভি আর লেখা হয়, V by VC. রিডিউসড প্রেশার পাই, কোথাও পি আর লেখা হয় কোনো কোনো জায়গায়, P by PC. এদের ক্ষেত্রে জেডসির ভ্যালু কত হয়? ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেডসি, এটা ইকুয়ালস টু 3/8 পাই ফাই বাই থিটা, দ্যাট ইজ রিডিউসড প্রেশার, রিডিউসড ভলিউম ডিভাইডেড বাই রিডিউসড টেম্পারেচার। ডাইরেক্ট মনে রাখলে ভালো, নাহলে তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে। সরি, ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট, ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট এক্সপ্রেশন তোমরা জানো, B minus A by RT কে 1 কে বলা হয় ফার্স্ট ভিরিয়াল কোফিশিয়েন্ট, B minus A by RT। সেকেন্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট যেটাকে আমরা কী করি, RT ইকুয়ালস টু TB, সেকেন্ড ভিরিয়াল, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো সব 0 হয়ে যায়, ফলে সেখান থেকে আমরা বয়েল টেম্পারেচারের এক্সপ্রেশনটা বার করতাম। বয়েল টেম্পারেচার আর ইনভার্সন টেম্পারেচারের মধ্যে কি ডিফারেন্স জানো? ইনভার্সন টেম্পারেচার মনে আছে থার্মোডাইনামিক্সের মধ্যে পড়তে হতো। ইনভার্সন টেম্পারেচার হচ্ছে যে টেম্পারেচারে রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভ করে, অর্থাৎ যেখানে মিউ যেটি জুল থমসন কোফিশিয়েন্টের ভ্যালুটা 0 হয়ে যায়, সেটাকে আমরা বলি ইনভার্সন টেম্পারেচার। আর বয়েল টেম্পারেচারে যেখানে রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভ করে, দুটোর মধ্যে কনসেপচুয়াল ডিফারেন্স কি? কারণ নর্মালি আমরা জানি যে বয়েল টেম্পারেচারেও গ্যাসটা আইডিয়াল বিহেভ করবে, আর ইনভার্সন টেম্পারেচারেও গ্যাস আইডিয়াল বিহেভ করবে, কিন্তু বেসিক ডিফারেন্স হচ্ছে এটা, বয়েল টেম্পারেচারে ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালসিভ ফোর্স দুটোই গ্যাসের 0 হয়ে যায়। অ্যাট বয়েল টেম্পারেচার গ্যাসের এ ভ্যালু মানে এ আর বি, ফোর্স অফ অ্যাট্রাকশন রিপালসিভ দুটো ফোর্সই 0 হয়ে যায়, তাই সেটাকে বলি তখন সেটা আইডিয়াল বিহেভ করছে গ্যাসটা। আর ইনভার্সন টেম্পারেচারে কি হয়, ইনভার্সন টেম্পারেচারে ফোর্স অফ অ্যাট্রাকশন কম্পেনসেট করে ফোর্স অফ রিপালশনকে, একটা দুটো 0 হয়ে যায় না, কিন্তু একটা আর একটাকে কম্পেনসেট করে দেয়, ফলে অ্যাজ এ হোল এফেক্টটা 0 আসে, কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল ভ্যালু 0 হয় না। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইনভার্সন টেম্পারেচার অ্যান্ড বয়েল টেম্পারেচার, কারণ দুটো ক্ষেত্রেই গ্যাসটা আইডিয়ালি বিহেভ করে, বাট ডিফারেন্সটা কোথায়? এক জায়গায় ফোর্স অফ অ্যাট্রাকশন রিপালশন একে অপরকে কম্পেনসেট করছে, কারণ নিজেদের ভ্যালু রয়েছে, 0 হয়ে যাচ্ছে না, এর যা ভ্যালু ওরও তাই ভ্যালু, একে অপরকে কম্পেনসেট করে দিচ্ছে। কোথায়? ইনভার্সন টেম্পারেচারে। তো সেই জন্য আমরা বলছি গ্যাসটা আইডিয়াল বিহেভ করছে, মিউ যেটির ভ্যালু 0 আসছে। আর বয়েল টেম্পারেচারে কিন্তু অন্য ঘটনা ঘটছে, সেখানে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালসিভ ফোর্স দুটোই 0 হয়ে যায়। সেকেন্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট, সেখান থেকে বয়েল টেম্পারেচার এক্সপ্রেশন। থার্ড ভিরিয়াল কোফিশিয়েন্ট, বার্থেলট ইকুয়েশন অফ স্টেট, ডায়াটিক ইকুয়েশন অফ স্টেট। শুধু ইকুয়েশন অফ স্টেটটা লিখে রেখো যাতে চিনতে পারো কোনো ইকুয়েশন, ম্যাক্সিমাম এখান থেকে কোশ্চেন ইকুয়েশন অফ স্টেটটা দিয়ে বলতে পারে এটা কোন ইকুয়েশন অফ স্টেট, বা ঘুরিয়ে। এছাড়া এখানে অ্যাপ্লিকেশন কিছু নেই, 2-1টা অ্যাপ্লিকেশন করাবো যদি পারো,
বাড়িতে পিসি ভিসি টিসি ভ্যালু ফর দিস, অন্তত এই ইকুয়েশনের জন্য পিসি ভিসি টিসি ভ্যালুটা বার করার চেষ্টা করো, বা জেড সি ভ্যালু বার করলেও হবে। ওকে, মোটামুটি থিওরি এই অবধি আছে। এরপর আমরা অ্যাসাইনমেন্ট সলভ করব। মোটামুটি থিওরিটা আর একবার একটু রিভাইজ করে নাও, ফর্মুলাগুলো একটু দেখে নাও। মোটামুটি তোমরা বুঝলে যে কি দাঁড়াচ্ছে আমাদের, যেখানে বেসিক্যালি আমাদের ফর্মুলাগুলোকে এক জায়গায় করলাম। দেখো, এক ঘন্টা যাই না কতক্ষণ সময় গেল, এই টাইমের মধ্যে আমরা কিন্তু মোটামুটি আইডিয়াল গ্যাসটাকে গ্যাসিয়াস স্টেট পুরো, মানে রিয়েল গ্যাস, কাইনেটিক থিওরি অফ গ্যাস, যেটা 7টা বা 8টা ক্লাসে কমপ্লিট হতো, সে তার থিওরিটাকে একটা ছোট জায়গায় নিয়ে চলে এসছে। এটা হার্ডলি তোমাদের 2 পাতা 3 পাতা লাগবে লিখতে। তো একবার 3টে পাতা হলো মেন ওয়ার্কিং ফর্মুলাগুলো তোমার কাছে রিভিশন হয়ে গেল। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো যদি কোনো ক্ষেত্রে এখানে নেই, কিন্তু আমি মুখে বলছি, যদি সেটা লিখে রাখতে পারো তোমাদের ভালো হবে, তাতে ইনফরমেশনগুলো সেখানে থাকবে। ঠিক আছে, চলো এবার একটুখানি দেখে নাও থিওরিগুলো যা করালাম। যারা লিখেছো চেষ্টা করো লেখার, কারণ এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করবো, 15টা মতন কোশ্চেন সলভ করব। তো সেই জন্য সেই ফর্মুলাগুলো তোমাদের কাছে থাকলে বেটার হয়। ঠিক আছে, একবার উল্টো পাল্টা দেখে নাও, দেন আমি পরে অ্যাসাইনমেন্টটা স্টার্ট করছি। আচ্ছা, এবার অ্যাসাইনমেন্ট 1, এখানে 15টা কোশ্চেন থাকবে। এই 15টা কোশ্চেন আমরা সলভ করব। যে থিওরিটা আমরা দেখলাম ক্লাসের একটু আগে, তার সেগুলোকে বেস করে কী ধরনের কোশ্চেন হতে পারে তোমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। কনসেপ্টগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা তোমাদের প্রথম দিন থেকে শেষ দিন অবধি আমি বলে যাব। অ্যাপ্লিকেশন আমি জানি, কনসেপ্ট জানি, আমার ফর্মুলা আছে, কিন্তু আমি কোন ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করব সেটা সম্বন্ধে আমি দেখেছি অনেকেই সেটা করতে পারে না। সেই জন্য এগুলোর প্র্যাকটিস দরকার। দেখো, ফার্স্ট আমি একদম কোশ্চেন অ্যান্সারে চলে যাই। ফার্স্ট কোশ্চেন তোমরা আগে ট্রাই করো, তারপর আমি এটা বলবো। দ্য deviation from Van der Waals gas law from perfect gas মানে আইডিয়াল গ্যাস law in terms of RTC by PCVC is equals to, বলছে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে RTC বাই PCVC ভ্যালুটা কত? 1। ওকে, কারণ ওখানে ক্রিটিক্যাল টেম্পারেচার, প্রেশার, ভলিউমের কনসেপ্ট নেই। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকায়, রিয়েল গ্যাসের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকায় সেখানে ক্রিটিক্যাল টেম্পারেচার, প্রেশার, ভলিউমের কনসেপ্ট আসে। বলছে যে পারফেক্ট গ্যাসের তুলনায় ভ্যান ডার ওয়াল গ্যাস ইন টার্মস অফ আরটিসি বাই পিসিভিসি টার্মে কতটা ডিভিয়েট করছে, কত পার্সেন্টেজ ডিভিয়েশন হবে ইন টার্মস অফ আরটিসি বাই পিসিভিসি। যেখানে আমি বলেই দিচ্ছি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আরটিসি বাই পিসিভিসি ভ্যালুটা 1। ডিভিয়েশনটা কত হবে? দেখো, এক তো জানতে হবে আরটিসি বাই পিসিভিসি ভ্যালুটা কত রিয়েল গ্যাসের ক্ষেত্রে, 8/3, তাই তো? রিয়েল গ্যাসের ক্ষেত্রে মনে না থাকলে আমাকে করতে হবে যে আরটিসি বাই পিসিভিসি। তাহলে প্রথমে করছি পিসিভিসি বাই আরটিসি ভ্যালুটা কত, পিসি কত, A/27B², ভিসি কত 3B ডিভাইডেড বাই আর, টিসি কত 8A/27RB। আর কাটছে, 27 কাটছে, AB ওপরে উঠলে B², AB² সাথে কাটছে, A কাটছে, এটা ইকুয়ালস টু 3/8 আসছে। তাহলে আরটিসি বাই পিসিভিসি ইকুয়ালস টু কত, 8/3। আরটিসি বাই পিসিভিসি ইকুয়ালস টু 8/3, which is equals to 2.67। এবার ফর পারফেক্ট গ্যাস আরটিসি বাই পিসিভিসি ভ্যালু কত, 1।
তাহলে ডিভিয়েশন কত দাঁড়াচ্ছে, যে পার্সেন্টেজ অফ ডিভিয়েশন, দেয়ারফর পার্সেন্টেজ অফ ডিভিয়েশন ইকুয়ালস টু কত, 2.67 মাইনাস পারফেক্ট গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাসের জন্য 1 ডিভাইডেড বাই ট্রু ভ্যালু 2.67 ইন্টু 100%। ঠিক কি ভুল এটা? এবার তাহলে 1.67 ডিভাইডেড বাই 2.67 ইন্টু 100% করে দেখো কি আসছে। যদি ক্যালকুলেটর না নিয়ে বসে থাকো, ভিডিও পজ করো, গিয়ে ক্যালকুলেটর নিয়ে এসো, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করবে। আমার অ্যান্সারের ওপর শুধু ডিপেন্ড করবে না, তাহলে এইভাবে কিন্তু তোমার নিজের ক্ষতি করবে। পার্সেন্টেজ অফ ডিভিয়েশন 2.67 আসছে, তার রেসপেক্টে রিয়েল গ্যাসের জন্য, পারফেক্ট গ্যাসের কত 1, তাহলে ডিভিয়েট কত করছে 2.67 মাইনাস 1 ডিভাইডেড বাই 2.67, পার্সেন্টেজ অফ এরর যেভাবে বার করি ইন্টু 100%। দেখো করে এটা কি আসবে, 62.54% আসা উচিত, 62.54% আসা উচিত। ক্যালকুলেটর সবাই হাতের কাছে রাখবে। তাহলে আমাদের অ্যান্সার কি আছে, 62.54। অপশান এ ইজ কারেক্ট, অপশান এ ইজ কারেক্ট। বোঝা গেল? আমরা আরটিসি বাই পিসিভিসি ভ্যালুটাকে অ্যাপ্লাই করলাম। কোশ্চেনটা দেখো এই ধরনের একটুখানি জাস্ট অন্যরকম, করতে সবাই পারবে কিন্তু সময় নেবে। এইটা আমাদের প্র্যাকটিস করে করে এই সময় নেওয়াটাকে কমাতে হবে। কোশ্চেন ধরলে আর সলিউশন অবধি যে টাইমটা আমার লাগছে ভাবতে, কোন ফর্মুলা, এটা যত প্র্যাকটিস করবো তার টাইমটা আস্তে আস্তে আমাদের কমতে থাকবে। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চলো, ভালো কোশ্চেন এটা। বলছে অ্যাট লো প্রেশার, ট্রাই করবে তোমরা, অ্যাট লো প্রেশার ইফ RT ইকুয়ালস টু 2√A ইন্টু P, দেন দ্য ভলিউম অকুপাইড বাই রিয়েল গ্যাস। যদি RT ইকুয়ালস এটা হয়, তাহলে লো প্রেশারে RTর ভ্যালু এটার সমান। বলছে যে তাহলে রিয়েল গ্যাসের ভলিউম কত হবে, চারটে অপশনের মধ্যে রিয়েল গ্যাসের ভলিউম কত হবে। প্রথমে বলে রাখি যে ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেট অ্যাট লো প্রেশার, এটা আমি তোমাদের হিন্টস দিচ্ছি। অ্যাট লো প্রেশার P প্লাস A বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়ালস টু RT হবে না? লো প্রেশার ভলিউমের ভ্যালু এত বেশি হবে, ভি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন বি, সো বি, ভ্যান ডের ওয়াল কনস্ট্যান্ট বি ক্যান বি নেগলেক্টেড ইন কম্পারিজন টু ভি। তাহলে অ্যাট লো প্রেশার এটা আমরা করতাম, খেয়াল পড়ছে। এবার এইটাকে অ্যাপ্লাই করতে হবে। এবার এখান থেকে ভলিউমের ভ্যালু বার করতে হবে, ভলিউমের ভ্যালু বার করতে হবে। ভলিউম জিজ্ঞাসা করেছে, কি করা যায়? প্রথমে গুণ করে দিই, পিভি প্লাস এ বাই ভি ইকুয়ালস টু RT। এলসিএম করে দিই, তাহলে পিভি স্কোয়ার প্লাস এ ইকুয়ালস টু RTV। RTVকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, পিভি স্কোয়ার মাইনাস RTV প্লাস এ ইকুয়ালস টু 0। তাহলে ভলিউমের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। তাহলে এখানে আমরা ফর্মুলা ইউজ করে ভি এর ভ্যালু বার করতে পারি। তাহলে ভি ইকুয়ালস টু, নর্মালি কী হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4AC বাই 2A। শ্রীধর আচার্য ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে মাইনাস বি, মাইনাস দেখো ভি RT হচ্ছে বি, মাইনাস 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 প্লাস RT প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কোনটা দাঁড়াচ্ছে, এ, এটা RTটা বি, তাহলে এখানে RT স্কোয়ার, বি স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে R স্কোয়ার টি স্কোয়ার, ঠিক করলাম। স্কোয়ার আছে, মাইনাসটা অফ হয়ে যাবে, এটা বি হচ্ছে মাইনাস RT হচ্ছে বি এর ভ্যালু, মাইনাস 4A এ হচ্ছে P ইন্টু CA ডিভাইডেড বাই 2A।
ঠিক করলাম। এইবার আমার এই জিনিসটা কাজে লাগবে। দেখো আমি সাইডে দেখাচ্ছি, আরটি ইকুয়ালস টু 2√AP, তাহলে আর স্কোয়ার টি স্কোয়ার ইকুয়ালস টু 4AP, তাই না? আর স্কোয়ার টি স্কোয়ার ইকুয়ালস টু 4AP। আর স্কোয়ার টি স্কোয়ারের জায়গায় 4AP যদি আমি বসাই, তাহলে দেখো 4AP মাইনাস 4AP কেটে যাচ্ছে, RT/2P থাকছে, তাহলে V ইকুয়ালস টু RT/2P। কোথায় আছে? অপশন সি ইজ কারেক্ট। অপশন সি ইজ কারেক্ট। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 3, আগে নিজেরা পড়ো কোশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করো কোশ্চেনটা। এই কোশ্চেনগুলো গুলিয়ে দেবে, ভুল করিয়ে দেবে, কারণ প্রচুর স্টেটমেন্ট তোমাকে পড়ে পড়ে আগে বুঝতে হবে। একবার পড়ে নেবে, সেকেন্ড টাইম অবজেক্টিভটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাকে কোন জায়গায় ধরতে হবে। দেখো আমি কিভাবে করছি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ফলোয়িং স্টেটমেন্টগুলো দেখতে বলেছে, এখানে আমি কটা দেখে নিলাম, 4টে স্টেটমেন্ট আছে। আচ্ছা, লাস্টে বলেছে আমাকে, অপশানে বলেছে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট। দেখো 4টে অপশানই কারেক্ট কারেক্ট করে লেখা আছে। তার মানে এই 4টে স্টেটমেন্টের মধ্যে কোন 3টে স্টেটমেন্ট কারেক্ট, এরকম একটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এক এক করে দেখি। Molecules of different gases have the same kinetic energy. Molecules of the same gases have the same kinetic energy at a given temperature. অবশ্যই কাইনেটিক এনার্জি মানে কি? আমি যদি 1কে ধরি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 3/2 RT. So kinetic energy is directly proportional to the temperature. So molecules of different gases have the same kinetic energy at given temperature, কারণ it is independent on mass. Kinetic energy is independent on mass. Different gases যদি টেম্পারেচার সেম থাকে, দেখো molecules of different gases have the same kinetic energy at a given temperature. একটা নির্দিষ্ট টেম্পারেচারে যে কোনো সমস্ত ধরনের গ্যাসেরই একটা কাইনেটিক এনার্জি, নির্দিষ্ট কাইনেটিক এনার্জি থাকবে। তার মানে স্টেটমেন্ট 1 ঠিক বলছে, আমি রাইট দিয়ে দিলাম। তাহলে এখান থেকে অপশান বি আমার চলে গেল। দেখো অপশান বিতে এগুলো যদি কেটে দাও, এটা ডবল হয়ে গেছে। অপশান বি এর মধ্যে 2, 3 and 4 কারেক্ট বলেছে, তো 1 তো কারেক্ট হয়েছে, তাহলে অপশান বি আমার অফ হয়ে গেল। এটাকে বলা হয় এলিমিনেশন মেথড। ডাইরেক্ট তুমি করতে পারো, অথবা অপশান এলিমিনেট করে করে তুমি ফাইনাল অ্যান্সার অবধি তোমরা যেতে পারো। সেই মেথডটা আমি তোমাদের শেখাচ্ছি এই ধরনের স্টেটমেন্ট টাইপ যখন কোশ্চেন হয়। ফার্স্ট অপশানটা, এই অপশান বিটা হবে না, এটা বুঝে গেলাম। আচ্ছা, সেকেন্ড স্টেটমেন্ট, দ্য টোটাল কাইনেটিক এনার্জি ফর 2 moles অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ ইকুয়ালস টু 3 RT। অবশ্যই এটা ঠিকই বলছে, এটা হচ্ছে পার মোল। তাহলে 2 নম্বর স্টেটমেন্টটাও ঠিক, 2 মোলের জন্য পার মোল কত? পার মোল হচ্ছে কাইনেটিক এনার্জি পার মোল ইকুয়ালস টু 3/2 RT. Kinetic energy for 2 mole equals to 2 into 3/2 RT, that is 3 RT. তার মানে অপশান স্টেটমেন্ট 2টাও কারেক্ট। স্টেটমেন্ট 2টাও কারেক্ট, তাহলে দেখো অপশান সি চলে যাচ্ছে। অপশান সিতে স্টেটমেন্ট 2টা কারেকশনের কোনো জায়গা নেই। অপশান ডি আর অপশান এ দুটোতেই 1ও আছে, 2ও আছে। তাহলে এখন পড়ে রইল এই দুটো, 1 আর এ আর ডি এর মধ্যে হতে পারে। 3 নম্বর স্টেটমেন্টে যাই। দ্য রেশিও অফ স্পেসিফিক হিট কনস্ট্যান্ট at heat at constant pressure, আচ্ছা, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার টু দ্য স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, মানে CP/CV ফর নোবেল গ্যাসেস ইজ 1.33। আচ্ছা, নোবেল গ্যাস মানে মোনো অ্যাটমিক। মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিবি ভ্যালু কত হয়? 3/2R। সিপি ভ্যালু কত হয় তাহলে? 5/2R। তাহলে CP/CV
কত হবে 5/3 5/3 which is equals to 1.66 আমাদের দেখো ভ্যালুগুলো যদি মনে থাকে তাহলে এটা আমাদের করতে হয় না 1.33 বলেছে তার মানে অপশান 3 স্টেটমেন্ট 3টা ইনকারেক্ট তার মানে দেখো 1 2 কিন্তু 3টাও কারেক্ট বলছিল অপশান এ তাহলে এটাও ভুল হয়ে গেল তাহলে পরে কি রইল 1 2 and 4 আচ্ছা দেখে নি এটা তো হবেই এটা বোঝাই যাচ্ছে 4 কি বলছে দ্য গ্যাস উইথ এ লার্জার ভ্যালু অফ দ্য রেশিও অফ দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার টু দ্য critical pressure TC/PC will have larger value of excluded volume যে গ্যাসের TC/PC রেশিওটা বেশি তার বি ভ্যালুও বেশি হবে ঠিক বলছে এটা আমার এই অনুযায়ী এটা যদি এই অনুযায়ী ঠিক আছে অপশান ডি তো আসবেই কিন্তু দেখে নেওয়া যাক যে TC/PC ভ্যালু TC/PC equals to 8A by 27 RB into PC হচ্ছে A by 27 B square 27 B square by A কাটছে 27 কাটছে এই তো তাহলে কি পড়ে থাকছে এখানে 8B by R 8B by R 8 constant R constant so এখান থেকে আমি বলতে পারি TC/PC is proportional to B তাহলে এই স্টেটমেন্টটাও ঠিক বলছে যে গ্যাসের TC/PC ভ্যালু বেশি সেই গ্যাসের B ভ্যালু বেশি হবে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য B হলো অপশন 4ও কারেক্ট তাহলে এই দিক থেকে আমাদের এলিমিনেশন মেথডে আগে পেয়েছিলাম 1 2 and 4 আর কারেক্ট 1 2 and 4 আর কারেক্ট আমরা অ্যান্সার অবধি পৌঁছে গেলাম এই মেথডটাকে বলা হয় এলিমিনেশন মেথড যখনই এই রকম স্টেটমেন্ট টাইপ কোনো কোশ্চেন ফেস করবে তখন এই মেথডটা ইউজ করলে ভালো হয় এগুলোই শেখার ক্লাসে আলাদা করে অনার্সের ক্লাসে এই জিনিসগুলো এইভাবে আসে না বোঝা গেল পরের কোশ্চেনে যাই বলছে ক্যালকুলেট দ্য ভলিউম অকুপাইড বাই 16 গ্রাম অফ O2 at 300 Kelvin and 8.31 megapascal pressure if PCVC by RTC এর ভ্যালু 3/8 দিয়েছে আর PR/VR by TR equals to 2.21 দিয়েছে PR/VR by TR মানে হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার ভলিউম বাই ক্রিটিক্যাল বলছি রিডিউসড প্রেশার রিডিউসড ভলিউম রিডিউসড টেম্পারেচার এটা দিয়েছে R equals to 8.314 মেগাপাস্কেল পার কেলভিন পার মোল দেখো এটাও কিন্তু মেগাপাস্কেলে দেওয়া রয়েছে আমাকে কী বার করে ক্যালকুলেট ভলিউম অকুপাইড বাই 16 গ্রাম অক্সিজেন 300 কেলভিন টেম্পারেচারে তার ভলিউম বার করতে দিয়েছে পিসিবিসি বাই আরটিসির ভ্যালু দিয়েছে উল্টো দিকে PR/VR বাই TR এর ভ্যালু দিয়েছে আচ্ছা এখান থেকে আমাকে ভলিউম বার করতে হবে তাহলে দেখো কিভাবে আমি এগিয়ে নিয়ে যেতে প্রবলেমটাকে এখানে ভলিউমের জায়গা নেই ভলিউমের জায়গা VC ইকুয়ালস টু কি V ইন্টু VR এরমভাবে বলা যায় তাই না VC কি VR যেটা সেটা হচ্ছে V/VC তাহলে V ইকুয়ালস টু VC ইন্টু VR সেই করে ভলিউম আমরা বার করে নিতে পারি কিন্তু এখানে সেটা সম্ভব না কারণ রেশিও ফর্মে দিয়েছে তো আমরা যে মেথডে যাব দেখো লক্ষ্য করো যে PCVC বাই RTC ইকুয়ালস টু পিসির জায়গায় PCVC বাই RTC ইকুয়ালস টু 3/8 দিয়েছে ওকে এখানে পিসির জায়গায় আমি বসাতে পারি P/PR তাই না PR ইকুয়ালস টু P/PC তাহলে PC ইকুয়ালস টু P/PR PR ইকুয়ালস টু P/PC তাহলে PC ইকুয়ালস টু P/PR তাহলে এটাকে P/PR লিখছি ইন্টু V/VR VC বাই R T/TR ইকুয়ালস টু 3/8 আমার টার্গেট এই ভলিউমটা তাহলে আমি এটাকে লিখতে পারি PV/RT ইন্টু
TR বাই PR VR ইকুয়ালস টু 3/8। তাহলে এখানে যাই, PV বাই RT ইকুয়ালস টু 3/8 ইন্টু PR VR বাই TR। দেখো PR VR বাই TR এর ভ্যালু দেওয়া আছে। তাহলে সেদিক থেকে আমি কি করব, এটার ভ্যালু কত, তাহলে 3/8 ইন্টু 2.21। আমার দরকার ভলিউম ভি, তাহলে 3/8 ইন্টু 2.21 ইন্টু RT বাই পি। 3/8 ইন্টু 2.21 ইন্টু আর কত দিয়েছে, 8.314 মেগাপাস্কেল। টেম্পারেচার মেগাপাস্কেল পার মোল পার কেলভিন হওয়া উচিত। আচ্ছা, টেম্পারেচার দিয়েছে 300 বাই, ও আচ্ছা আচ্ছা, মেগাপাস্কেল পার কেলভিন পার মোল। আর প্রেশারটা দিয়েছে এটা, প্রেশারটা দিয়েছে এটা 8.31। আর এর ভ্যালু কি দিয়েছে 8.314, 8.31। ভলিউম পেয়ে যাবে, দেখো ক্যালকুলেট করে ভলিউমের ভ্যালু কত আসছে দেখো আগে। মানে ইউনিটটা আমি ততক্ষণ দেখে নিই, তোমরা ক্যালকুলেশনটা করো। ওপরে আছে মেগাপাস্কেল পার মোল পার কেলভিন ইন্টু এটার কেলভিন, এটার মেগাপাস্কেল কাটছে, কেলভিন ইনভার্স কাটছে, মোল ইনভার্স থাকছে। আচ্ছা, আমি অ্যান্সার দেখো এটার সাথে মেলে কি না। এখানে ML-এ আছে, তাহলে এখানে কোশ্চেনে যেটা করা উচিত ছিল, কোশ্চেনটা একটুখানি কারেক্ট করা উচিত। সেটা হলো যে এইটা জুল করে নাও, এটা তোমরা কোশ্চেনে জুল করে নেবে, তাহলে অ্যান্সারটা ঠিক জায়গায় যাওয়ার একটা জায়গা আছে। কারণ এখানে দেখো এটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন ইন্টু কেলভিন, আর এটা মেগাপাস্কেল মানে 10⁶ পাস্কেল, নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এটাকে কি করছি আমি, ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার করছি। আমি ইউনিটটা নিচে করে দিচ্ছি, ওপর কেলভিন ইনভার্স কেটে যাচ্ছে। হ্যাঁ, জুল পার মোল, আচ্ছা জুল পার মোল, জুল হচ্ছে নিউটন ইন্টু মিটার ইন্টু পার মোল, কেলভিন ইনভার্স কেটে গেছে, ডিভাইডেড বাই নিচে আছে 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে নিউটন কাটছে, মিটার ওপরে উঠে গেলে মিটার কিউব,
তার মানে 10⁻⁻6 মিটার কিউব মোল ইনভার্স। এটাকে যদি আমি সেন্টিমিটার কিউব করি, মিটার কিউবকে যদি আমি সেন্টিমিটার কিউবে নিয়ে যাই, তাহলে কী হবে? 10⁻6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 10⁻⁻6 ইন্টু 10⁻6 সেন্টিমিটার কিউব মোল ইনভার্স, মানে এটা আসলে দাঁড়াচ্ছে সেন্টিমিটার কিউব মোল ইনভার্স। তার মানে এইটাকে ছেড়ে, মানে 10⁻6 এই টার্মটাকে ছেড়ে যদি তুমি বাকি যে হোয়াইট পোর্শনে যে পার্টটা রয়েছে সেটাকে যখন ক্যালকুলেট করবে, তখন সেটা আসবে 248.625 সেন্টিমিটার কিউব পার মোল। কারণ এই 10⁻6টা এটা উপরে গিয়ে পরে সেন্টিমিটার কিউব হওয়ার জন্য কেটে গেছে। তার মানে তোমার এইখানে হোয়াইট পোর্শন দিয়ে যে পোর্শনটা আছে সেটাকে যদি ক্যালকুলেট করো, এটা আসা উচিত। আর ইউনিট কি আসা উচিত? সেন্টিমিটার কিউব, মানে এমএল। সিসি মানেই হচ্ছে এমএল, সেন্টিমিটার কিউব হচ্ছে এমএল, সেন্টিমিটার কিউব পার মোল। এবার তোমার অ্যান্সারের সাথে মেলাও, দেখো অ্যান্সারের সাথে 248.262 দেখো এটা চলে এসছে, ঠিক তো? তাহলে অপশান সি কারেক্ট হওয়া উচিত, অপশান সি কারেক্ট হওয়া উচিত। তুমি অপশান সিতে কারেক্ট করে দিয়ে চলে আসবে। দিয়েইছে কোশ্চেনটা এই ভুলটা করার জন্য। তুমি শত খেটে মাথা ঘামিয়ে কোশ্চেনটাকে সলভ করলে, টাইম নিলে, অ্যান্সার কী করলে? অপশান সি। বললো স্যার কোথায় ভুল হলো? ঠিকই তো আছে। না, ভুল হলো। কোথায় হলো? আমাকে বলেছে 16 গ্রাম অক্সিজেনের ভলিউম কত? 16 গ্রাম অক্সিজেনের, তাহলে কি 16 গ্রাম? এখানে পার মোলে 1 মোল অক্সিজেনের ভলিউম পাচ্ছি। 16 গ্রাম অক্সিজেন মানে কি? হাফ মোল, তাই না? 16 গ্রাম অক্সিজেন মানে কি? হাফ মোল 16/32। তাহলে ফর 16 গ্রাম of O2 volume equals to 16/32 into 248.62 ml পার মোল হয়ে গেছে। এখানে মোল এসে গিয়ে মোল ইনভার্স কেটে যাবে, তাহলে হাফ করলে এটার কত আসবে অ্যান্সার? 124.31, এটা আসবে 124.31 ml। অপশন বি ইজ কারেক্ট। এই জন্য আইআইটির কোশ্চেন এটা, এটা আইআইটিতে আসেনি, আমি করাচ্ছি আইআইটি কোশ্চেন টাইপ, পরে আমি করাবো। বোঝা গেল কোশ্চেনটা? অ্যান্সারটা বোঝা গেল? কোথায় ভুল হতে পারে দেখো। আমরা 4টে মাত্র কোশ্চেন করলাম এখনো অবধি, কিন্তু কত কি কোশ্চেন অ্যান্সার করার সময় কত কি শিখছি। যত বেশি ভুল করবে তত বেশি শিখবে, তত বেশি এক্সপিরিয়েন্সড হবে। আর যত বেশি এক্সপিরিয়েন্সড হবে সেটা পরীক্ষার সময় তোমার কাজে লাগবে। এক্সপিরিয়েন্স কামস ফ্রম ব্যাড এক্সপিরিয়েন্সেস, নট ফ্রম গুড এক্সপিরিয়েন্সেস, তাই না? ভালো যদি কিছু হয় সেটা আনন্দ অনুষ্ঠান করে আমরা ভুলে যাই, কিন্তু জীবনে কোনো খারাপ কিছু যদি হয় তবে সেটা মনে রাখি এবং সেখান থেকে শিক্ষা নিই যে আর দ্বিতীয়বার এই ভুল করব না, এটা বলি। সেটাই তো একটা এক্সপিরিয়েন্স। কোথা থেকে এলো? কামস ফ্রম ব্যাড এক্সপিরিয়েন্সেস। সো যত ভুল করবে, ভুল করা কোনো অপরাধ নয়, কিন্তু প্র্যাকটিস করো। যারা প্র্যাকটিস করে, যারা কাজ করে তারাই ভুল করে, যারা কাজ করে না তারা ভুল করে না। তো কোর্টই আছে একটা। তো কাজ করো মানে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে ভুল হবে, ভুলটাকে ঠিক করার মাধ্যমে, যেই ভুল হবে ব্যাড এক্সপিরিয়েন্স হবে, সেটাকে ঠিক করলে সেখান থেকে তুমি গুড এক্সপিরিয়েন্স আসবে, মানে প্রপার এক্সপিরিয়েন্স যেটাকে বলে সেটাতে আসবে। 4টে কোশ্চেনে অনেকটা এক্সপিরিয়েন্স বেড়ে গেছে বলে আমার মনে হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। চেষ্টা করো করার, এটা পারা উচিত। একটু ট্রাই করো, টাইম নাও, তারপর আমি তো আছি।
হলো বলছে ভেসেল কন্টেনিং ইকুয়াল নাম্বার অফ মলিকুলস অফ টু monoatomic gases A and B is at temperature T. Their masses are m and 4m respectively. The average velocity of the atom in the mixture is average velocity মিক্সচারের ক্ষেত্রে বার করতে বলেছে। তার মানে আমি যদি প্রথমটার ক্ষেত্রে সি অ্যাভারেজ এ করি সেটাকে আমি বলতে পারি √8RT/পাই। প্রথমটার জন্য স্মল এম বলেছে, পরেরটার জন্য সি অ্যাভারেজ অফ বি যদি বলি কি বলেছে তার মাসটা 4m, √8RT/পাই ইন্টু 4m, তার মানে হাফ বাইরে গিয়ে √8RT/পাই m বলেছে। দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য অ্যাটম ইন দ্য মিক্সচার ইজ, মিক্সচারে কত অ্যাভারেজ ভেলোসিটি ইন মিক্সচার, কী করবো আমরা অ্যাভারেজ করে দেবো দুটো ভ্যালুকে, সি অ্যাভারেজ এ প্লাস সি অ্যাভারেজ বি /2। কী হওয়া উচিত √8RT/পাই m প্লাস হাফ √8RT/পাই m /2, 1 + 2 3/2 /2 3/4 কে দিয়ে করেছে, আমি আর দিয়ে করে ফেলেছি। যাই হোক এখানে অপশানগুলো কে দিয়ে আছে, তাহলে প্রথম থেকে আমার 8kT/পাই m লেখা উচিত ছিল। যাই হোক অ্যান্সার অবধি আমরা 3/4 √8kT/পাই m হওয়া উচিত, 3/4 √8kT/পাই m। অপশান এ ইজ কারেক্ট। আশা করি এটা অনেকেই পেরেছিলে, কিন্তু বুঝতে হবে এইটা তো পারবে, কিন্তু এইটাতে একটু প্রবলেম হলেও হতে পারে। সেকেন্ড লাইনে মিক্সচারের জন্য কি বলে করব সেটা একটা এক্সপিরিয়েন্স হলো, বোঝা গেল। চলো এটা সোজা কোশ্চেন, এটা তোমরা করো তারপরে অ্যান্সার বলবো, তারপরে সলিউশন যদি লাগে করে দেবো। ফর্মুলা মনে থাকলেই হয়ে যাবে। আরএমএস স্পিড আর মোস্ট প্রবাবল স্পিডের রেশিও কত? অপশান এ ইজ কারেক্ট, অপশান এ ইজ কারেক্ট। কী করে পেরেছ? আশা করি পারবে, কোনো প্রবলেম হওয়ার কথা না। যে ভি আরএমএস সি আরএমএস কত √3RT/m, মোস্ট প্রবাবল কত সি এমপি কত √2RT/m, রেশিও বলেছে সি আরএমএস বাই সি এমপি ইকুয়ালস টু √3/√2। কিছুই ছিল না, সোজা কোশ্চেন। পরের কোশ্চেন, আচ্ছা একটা গ্রাফ দিয়েছে, গ্রাফ দিয়ে আবার সেরকম স্টেটমেন্ট টাইপ কোশ্চেন। আমরা এলিমিনেশন মেথডেও যেতে পারি, দেখা যাক কী স্ট্র্যাটেজি নেওয়া যায়। কোশ্চেনটা পড়া যাক। দ্য ম্যাক্সওয়েল-বোলসম্যান ডিস্ট্রিবিউশন ল অফ মলিকুলার স্পিড ইজ গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেড অ্যাজ, বল দিস কার্ভ, এটা বলে এটা দিয়েছে, দিস কার্ভ হ্যাজ হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক, এই কার্ভের মধ্যে কোন ক্যারেক্টারিস্টিকগুলো আছে, সেখানে দেখা যাচ্ছে একের বেশি আছে, কোন অপশানটা ঠিক হবে। প্রথমটা পড়ি, ইট হ্যাজ সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। অবশ্যই না, এটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন না আনসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। কোথায় সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন? বাড়ছে কমছে, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন নয়। তাহলে প্রথমটা ইনকারেক্ট।
এটা নেই, তার মানে ওয়ান অপশন এ হবে না, অপশন সি হবে না। 2 3 4 এখানে ডিতে কি বলেছে 3 আর 4। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি বলেছে, দ্য পয়েন্ট এক্স অন দ্য সি অ্যাক্সিস রিপ্রেজেন্ট দ্য মোস্ট প্রবাবল স্পিড। হ্যাঁ ঠিকই, একদম পিক যেখানে, একদম পিক যেখানে সেখানে রেসপেক্টিভ যে সেটাই হচ্ছে সিএমপি, তাহলে কারেক্ট। তারপরেরটা আরএমএস স্পিড, তারপরেরটা হয় অ্যাভারেজ স্পিড। আচ্ছা, এটা তাহলে ঠিক বলছে। তাহলে 2 ঠিক, অপশন ডিও চলে গেল। দেখেছো এলিমিনেশন মেথডে, দেখো শুধুমাত্র বি, অপশন বি কারেক্ট। দুটো স্টেটমেন্টের রেসপেক্টে আমি অ্যান্সারে চলে গেলাম এলিমিনেশন মেথডে। দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, 3 নম্বর অপশন, দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ গিভস দ্য টোটাল নাম্বার অফ মলিকুল। ঠিক, ঠিক বলছে। অপশন 2ও ঠিক, অপশন 3ও ঠিক। দ্য ম্যাক্সিমাম শিফট টু দ্য রাইট অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস। যত টেম্পারেচার ইনক্রিজ করবে তত ম্যাক্সিমাটা রাইট হ্যান্ড সাইডে ইনক্রিজ করবে, কারণ সিএমপিটা ম্যাক্সিমাটা সিএমপিকে রিপ্রেজেন্ট করে, হুইচ ইজ ইকুয়ালস টু 2RT/m। তো সিএমপি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। যত টেম্পারেচার ইনক্রিজ করবে তত সিএমপি বাড়বে, তত সিএমপি রাইট হ্যান্ড সাইডে সরবে, তত পিকটা রাইট হ্যান্ড সাইডে সরবে। দ্য ম্যাক্সিমাম শিফট টু দ্য রাইট অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস। সো অপশন 4ও মানে স্টেটমেন্ট 4ও ঠিক, অপশন বি ইজ কারেক্ট। বোঝা যাচ্ছে? চলো নেক্সট কোশ্চেন। At 27 degrees Celsius, the kinetic energy of a monoatomic gas is x joule. At 127 degree, kinetic energy 3/2 RT। বলছে 27 ডিগ্রি সেলসিয়াসে এক্স হলে 127 ডিগ্রি সেলসিয়াসে কত হবে? সো কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াসে যদি এক্স হয় তাহলে ইউনিটারি মেথডে যেতে হবে। 27 ডিগ্রি সেলসিয়াসে এক্স একে কত, x/27, 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিনে কাইনেটিক এনার্জি হচ্ছে এক্স, 1 কেলভিনে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু x/300। কত বলেছে? 127, মানে 400 কেলভিনে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এক্স ইন্টু 400/300, তার মানে এক্স ইন্টু 4/3। অপশান সি কারেক্ট। ঠিক। সোজা কোশ্চেন ছিল। পরেরটায় কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, বলছে দ্য এক্সটেন্ট অফ ডিভিয়েশন ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ইকুইপার্টিশন ভ্যালু of CV for any diatomic molecule increases with the extent of deviation from standard equipartition value। মানে যেটা থিওরিটিক্যালি আমরা ইকুইপার্টিশন প্রিন্সিপাল অনুযায়ী ক্যালকুলেট করি, সেখান থেকে যে এক্সটেন্ট অফ ডিভিয়েশন কতটা ডিভিয়েট করছে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা, থিওরিটিক্যাল ভ্যালু থেকে, থিওরিটিক্যাল ভ্যালু মানে কি ইকুইপার্টিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে যে ভ্যালুটা পাচ্ছি সেটা থেকে কতটা ডিভিয়েট করছে, এক্সটেন্ট অফ ডিভিয়েশন ফর ডায়াটমিক মলিকুল ইনক্রিজেস উইথ। আচ্ছা, এই এক্সটেন্ট অফ ডিভিয়েশনটা ইনক্রিজ করবে কি করে? বলছি ইনক্রিজেস ইন বন্ড স্ট্রেংথ অ্যান্ড ডিক্রিজেস ইন দ্য রিডিউসড মাস। আচ্ছা, তাহলে আমি একটু আগে বলেছিলাম যে ডেল ই ভি, দুটো ভাইব্রেশনাল লেভেলের মাঝের গ্যাপ এইচ নিউ এর সমান h 1/2 পাই √/,
কাপ্পা বাই মিউ। তাহলে এবার যত এখানে কি বলেছে, ইনক্রিজেস ইন বন্ড এক্সটেন্ট অফ ডিভিয়েশন বাড়বে কখন, ডেল ই যত বাড়বে, ডেল ই যত ইনক্রিজ করবে, increases extent of deviation, increases যত ডেল ই বাড়বে, দুটো ভাইব্রেশনাল গ্যাপ, ভাইব্রেশন লেভেলের মাঝে গ্যাপ ইনক্রিজ করবে, যত গ্যাপ বাড়বে তত ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন কমবে, যত ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন কমবে থিওরিটিক্যাল ভ্যালু থেকে তত বেশি আমরা ডিভিয়েট করব, কারণ থিওরিটিক্যালি আমরা 100% ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন ধরে ক্যালকুলেট করেছি। কিন্তু যদি ডেলি বাড়ে তাহলে কী হবে, ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন কমবে, ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন যদি কমে তাহলে এক্সটেন্ট অফ ডিভিয়েশন বাড়বে। তাহলে ডেলি ইনক্রিজ করতে গেলে কি করতে হবে, মিউকে ইনক্রিজ করতে হবে, রিডিউসড মাসকে ইনক্রিজ করতে হবে, আর ফোর্স কনস্ট্যান্টকে ডিক্রিজ করতে হবে। দেখা যাক এখানে কী অপশানে বলেছে, ইনক্রিজেস ইন বন্ড স্ট্রেংথ। আচ্ছা, বন্ড স্ট্রেংথ ফোর্স কনস্ট্যান্টকে বলছে এটা ইনক্রিজ করবে কী করে, ইনক্রিজেস ইন বন্ড স্ট্রেংথ অ্যান্ড ডিক্রিজেস ইন দ্য রিডিউসড মাস। রিডিউসড মাস যদি আমি কমাই ডেলি বাড়বে, আর ফোর্স কনস্ট্যান্ট যদি বাড়াই তাহলেও ডেলি বাড়বে। তার মানে ডেলি ইনক্রিজ করাটাই একমাত্র এক্সটেন্ট অফ ডিভিয়েশন ইনক্রিজ করার কারণ। কিভাবে আমি ডেলিটাকে বাড়াতে পারি, নয় ফোর্স কনস্ট্যান্টকে, মানে বন্ড স্ট্রেংথ বলেছেন এখানে, হ্যাঁ বন্ড স্ট্রেংথকে বাড়িয়ে অথবা রিডিউস মাসকে কমিয়ে, বা দুটোকে একসাথে। এখানে কি বলেছে, এটা ইনক্রিজ করবে, ইনক্রিজেস ইন বন্ড স্ট্রেংথ অ্যান্ড ডিক্রিজেস ইন দ্য রিডিউসড মাস। তাই রিডিউস মাসকে ডিক্রিজ করলেও এটা বাড়বে, আর বন্ড স্ট্রেংথকে ইনক্রিজ করলে এটা বাড়বে। অপশান এ কারেক্ট, এখানেই পেয়ে গেলাম। আমার যদি আন্ডারস্ট্যান্ডিং এই লেভেলে ঠিক থাকে, এই কারণে ওই সময় থিওরিটা বুঝিয়েছিলাম, আমার যদি আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্টটা এখানে ক্লিয়ার থাকে তাহলে এইসব জিনিস আমাকে ভুল করিয়ে দিতে পারবেন। অনেক রকমের স্টেটমেন্ট প্রথমেই পেয়ে গেছে, আর আমি দেখবই না, তাকাবই না, আর কেন দরকার। কারণ আমি এখান থেকে স্পষ্ট আমার কাছে পরিষ্কার যে এখানে মিউ কমতে হবে, ডেলি বাড়বে, আগে আমাকে নিতে হবে ডেলি বাড়লে, ডেলি যদি ইনক্রিজ করে তাহলে এক্সটেন্ট অফ ডিভিয়েশন ইনক্রিজ করবে। এখানে আমাকে ইনক্রিজের কথাই বলেছে, এক্সটেন্ট অফ ডিভিয়েশন ইনক্রিজ করবে। যদি ডিক্রিজ বলতো তাহলে উল্টোটা হতো, কাপ্পাকে কমতে হতো, মিউকে বাড়তে হতো। সেরকমভাবে আমি তারপরে এসে পড়তাম। আগে কনসেপ্টটা আমি তো ক্লিয়ার করে নিই। কনসেপ্ট যদি আমার ক্লিয়ার থাকে, এখানে আমাকে যাই বোঝাক না কেন আমি কারেক্ট অ্যান্সার অবধি পৌঁছে যাবো। আর এতে যখন পেয়ে গেলাম আর বাকিতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, চলো এবার পরের কোশ্চেন। দ্য এক্সক্লুডেড ভলিউম অফ দ্য গ্যাস উইল বি লার্জার। এক্সক্লুডেড ভলিউম মানে বি বেশি হবে যদি টিসি বাই পিসি ভ্যালুটা কম হয়, বেশি হয়, একের সমান হয়, লেস দেন ইউনিটি হয়। তাহলে আমরা কী জানি, একটু আগে দেখছিলাম না, টিসি বাই পিসি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য বি। এক তো আমার যদি নলেজ থাকে, আমার যদি মুখস্থ থাকে, তাহলে আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবো যে টিসি বাই পিসি প্রপোর্শনাল টু বি। তাহলে টিসি বাই বি, দ্য এক্সক্লুডেড ভলিউম অফ দ্য গ্যাস উইল বি লার্জার। বি যদি বড় হয় তাহলে টিসিপিসিকেও বড় হতে হবে, অর্থাৎ আমার অপশান বি কারেক্ট। কিন্তু যদি আমার মনে না থাকে তাহলে টিসি বাই পিসি আমাকে করতে হবে। টিসি বাই পিসি ইকুয়ালস টু 8a বাই 27 আর বি ইন্টু 27b স্কোয়ার বাই এ কাটবে, 27 বি একটা বি, 8b বাই আর, সো বি প্রপোর্শনাল টু টিসি বাই পিসি। একটু আগেই এই কনসেপ্টের উপর কাজ করেছি, এই কনসেপ্টের উপর অ্যান্সার করেছি। এখানে ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন, কনসেপ্ট সেম। কনসেপ্ট কোথা থেকে বাইরে থেকে তুলে আনবে, কোশ্চেন তোমাকে ঘোরাবে। একই কনসেপ্টের ওপর 10টা 12টা 20টা কোশ্চেন ঘুরিয়ে ফিরে তোমাকে জিজ্ঞাসা করবে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে 20টা কোশ্চেনও তুমি পারবে, কিন্তু তখনই যদি তোমার অ্যাপ্লিকেশন করার প্র্যাকটিস থাকে। না হলে 20টা 20 রকম কোশ্চেন মনে হবে, কঠিন কোশ্চেন মনে হবে। হলো, তাহলে আমার অ্যান্সার হবে লার্জ। পরের কোশ্চেনে যাই। বাহ, ভালো কোশ্চেন। ইফ দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার অফ এনি ভ্যান ডের ওয়েলস গ্যাস বি এক্স অ্যান্ড ওয়াই,
ক্রিটিক্যাল টেম্পারেচার বলে দিচ্ছে এখানে টিসি ইকুয়ালস টু এক্স, ক্রিটিক্যাল প্রেশার হচ্ছে ওয়াই respectively, and N0 be the Avogadro number, then the radius of a single molecule of the gas, radius of the single molecule. দেখো টিসি বাই পিসি দিয়েছে, একটু আগে থেকে আমি ধরছি যে টিসি বাই পিসি এই ভ্যালুটা কত আসছিল, 8B বাই আর, 8B বাই আর। তার মানে আমি এখান থেকে বলতে পারি টিসি বাই পিসি মানে কত, টিসি এক্স পিসি ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 8B বাই আর, অর বি ইকুয়ালস টু আর এক্স বাই 8Y হলো। এবার বি থেকে আর এ যেতে হবে, বি ইকুয়ালস টু 4 ইন্টু 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার N0 বলেছে, ইন্টু 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু আর এক্স বাই 8Y। তাহলে 16 নিচে যাবে, আর কিউব ইকুয়ালস টু 3 ওপরে যাচ্ছে 3 RX বাই 16 নিচে যাবে ইন্টু 8, 16 ইন্টু 8 মানে 132 Y N0 ইন্টু পাই, তাহলে R ইকুয়ালস টু 3RX বাই 132 পাই Y N0 টু দি পাওয়ার 1/3। ঠিক করলাম? তাহলে কার সাথে কোন অপশনের সাথে মিলছে দেখো, 3RX অপশন এ আর সি এর মধ্যে আছে, বাই 8πY N0, 8 নয় 1, আচ্ছা 132 না 128 বোধ হয়, না 128 হবে, এই 8 না 16, হ্যাঁ 128 হবে এটা, সরি 132 না 128। তাহলে এটা 16 ইন্টু 8 128, তাহলে এখানে 3RX বাই 128 যেটা, অপশান এ ইজ কারেক্ট, অপশান এ ইজ কারেক্ট। হলো, পরের কোশ্চেন দেখো, বলছে দ্য ভ্যালু অফ ওয়ার্ড প্লাস টি ইন্টু ডেল ln z বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইজ এটা। আচ্ছা প্রথম হচ্ছে আলফা দিয়েছে, আলফা থার্মোডাইনামিক্সে আমরা পড়েছি, এখানে কিন্তু সব গুলিয়ে যাবে, এদিকে কনসেপ্ট ওদিকেও থাকে, একদম পিওর কোশ্চেন বার করা খুব মুশকিল। এটা দেখো ওটা আলফা মনে করে দিই, আলফা ইকুয়ালস টু 1/v ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। ওকে, এবার এখানে বলেছে এই ভ্যালুটা কত, অবশ্যই রিয়েল গ্যাসের সাথে জেড আছে, মানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর আছে, গ্যাসিয়াস স্টেটের কোশ্চেন হিসাবে তুমি বলতে পারবে না এটা পিওরলি থার্মোডাইনামিক্সের কোশ্চেন, বাট মিক্স আছে। জেড আছে, দেখো জেড ইকুয়ালস টু আমি বলতে পারি পি ভি বার বাই আর টি, বা ভি বারটাকে যদি তুলে দিয়ে লেখো, জেড ইকুয়ালস টু পি ভি বার মানে ভি বাই এন আর টি, জেড ইকুয়ালস টু এটা, বার দিয়েও রাখতে পারো, সেটা আলাদা ব্যাপার। এখানে আমি কি দেখছি জেডকে প্রথমে এলএন নেওয়া হয়েছে, তারপর টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা আছে, তাই করে দেখি, আমি কোনো ক্লু তো পাচ্ছি না, দেখা যাক কী হয়। এলএন নি বোথ সাইড, এলএন জেড ইকুয়ালস টু এলএন পি বাই এন আর, এটাকে এইভাবে রাখছি, প্লাস এলএন, আমি টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো তো ভলিউমটা রাখি, কারণ আলফা ওখান থেকে আসার একটা চান্স আছে, মাইনাস এলএন টি, ঠিক করলাম, এলএন পি বাই এন আর, এখানে প্রেশার কনস্ট্যান্ট বলেছে, এন আর কনস্ট্যান্ট, P
পি বাই এনআর প্লাস এল এন ভি মাইনাস এল এন টি। আচ্ছা, এবার টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু প্রেশার কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট 0। এল এন ভি কী হবে? 1/v ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। দেখো আলফা পেয়ে গেল, 1/v ডেল ভি ডেল টি পি। আচ্ছা, মাইনাস টি এর রেসপেক্টে করছি, এটা 1/t, এটা আলফা, তাহলে এটা হচ্ছে আলফা মাইনাস 1/t। তাহলে এটাকে এলসিএম যদি করো, আলফা টি মাইনাস 1/t, টিটাকে এদিকে নিয়ে আসছে কারণ টি এদিকে আছে, তাহলে টি ইন্টু ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু আলফা টি মাইনাস 1। তাহলে এখানে বলেছে 1 প্লাস, মানে শুধু আলফা টি হচ্ছে অ্যান্সার, আলফা টি, অপশান বি, 1 প্লাস টি ইন্টু ডেল এল এন জেড বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু আলফা টি। অপশান বি ইজ কারেক্ট। অনেক বেশি যেগুলো কনসেপচুয়াল সেই কোশ্চেনগুলোই আমি আগে তোমাদের করাচ্ছি, দেখে আবার ভয় পেয়ে যাও না বাবা এরকম কোশ্চেন আমি তো পাচ্ছি না। আমি তোমাদের জ্যামের কোশ্চেনই এখন, জ্যাম প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনই আমি করাইনি। সিপিপি আমি ক্লাস প্র্যাকটিস প্রবলেম শিট 30-31টা বোধহয় কোশ্চেন আছে, মেবি ভুলে গেছি এই মুহূর্তে। আমি এই ক্লাসটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদের অ্যাপে অ্যাসাইনমেন্ট যে সেকশন আছে সেখানে ওগুলোকে আপলোড করে দেবো। সিপিপিগুলো যতক্ষণ অবধি ফ্রি ক্লাস চলছে ততক্ষণ অবধি স্টাডি মেটেরিয়াল এটা অ্যাপে থাকবে, তারপর আমি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আফটার এই কবে ছিল যেন 31 মে লাস্ট যে ডেট, তারপরে আমি ওগুলোকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমাদের, তোমরা যদি প্রিন্ট আউট করে সেটা করতে চাও। তার আগে অবধি অ্যাপে অ্যাসাইনমেন্ট সেকশানে থাকবে, তারপরেও থাকবে, সবসময় ওটা থাকবে। আবার সাথে সাথে আমি গ্রুপেও দেবো, কিন্তু এখন গ্রুপে দেবো না, যারা কনফার্ম হবে তাদেরই আমি তারপরেই আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, এটা গেল কোশ্চেন নাম্বার 12। আর 3টে কোশ্চেন করি আমরা, পরের কোশ্চেনে যাই। এটা খুব ভালো কোশ্চেন, একটু ট্রাই করো তো, পড়ো আগে, দেখো কি বলছো। কি বলেছে দেখো, দ্য নাম্বার অফ মোডস অফ বেন্ডিং ভাইব্রেশন, মাথায় রেখো কিন্তু বেন্ডিং ভাইব্রেশন, শুধু ভাইব্রেশন বলছে না, নাম্বার অফ বেন্ডিং ভাইব্রেশন। তোমরা জানো যে ভাইব্রেশনকে দুটো পার্টে ভাগ করা হয়, একটাকে বলে স্ট্রেচিং, একটাকে বলে বেন্ডিং। স্ট্রেচিংকে আবার দুটো পার্টে ভাগ করা হয়, সিমেট্রিক স্ট্রেচিং, অ্যান্টিসিমেট্রিক স্ট্রেচিং। বেন্ডিংকে আবার দুটো পার্টে ভাগ করা হয়, ইন প্লেন বেন্ডিং, আউট প্লেন বেন্ডিং। এখানে বলেছে স্ট্রেচিং ছাড়া বেন্ডিং ভাইব্রেশন। এখানে কিন্তু অনেকেই ভুল করে দেবে, যে লেখা আছে যে নাম্বার অফ মোডস অফ বেন্ডিং ভাইব্রেশন ইন নন লিনিয়ার মলিকুল। নন লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 3n-6। অপশান বি কারেক্ট, সেটা কিন্তু নয়। এখানে বলেছে ভাইব্রেশনের মধ্যে স্ট্রেচিং হতে পারে, বেন্ডিংও হতে পারে। তো টোটাল ভাইব্রেশনাল মোড কটা? 3n-6। এর মধ্যে স্ট্রেচিংও আছে, বেন্ডিংও আছে। আমাকে শুধু বেন্ডিংটা চেয়েছে।
কতগুলো বেন্ডিং মোড অফ ভাইব্রেশন আছে দেখো ফর নন লিনিয়ার মলিকুল টোটাল নাম্বার অফ ভাইব্রেশনাল মোড টোটাল নাম্বার অফ ভাইব্রেশনাল মোড of non-linear molecule equals to 3n minus 6 এটা ঠিক নন লিনিয়ার মলিকুলের টোটাল ভাইব্রেশনাল মোড কটা 3n minus 6 এর মধ্যে লুকিয়ে রয়েছে বেন্ডিং এর মধ্যে লুকিয়ে রয়েছে স্ট্রেচিং হওয়া মানে কি বন্ড এক্সপ্যান্ড করছে আর কম্প্রেস করছে এটাকে বলা হয় স্ট্রেচিং আর বেন্ডিং কি অ্যাঙ্গেল চেঞ্জ করা আচ্ছা তাহলে স্ট্রেচিংয়ের জন্য একটা সিগমা বন্ড দরকার স্ট্রেচিং হওয়ার জন্য একটা সিগমা বন্ড তো দরকার মোনোঅ্যাটমিকের কোনো ভাইব্রেশনাল মোড নেই ডায়াটমিকের ক্ষেত্রে কি আছে মনে করো ডায়াটমিকের টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম 6টা 3টে ট্রান্সলেশনাল 2টো রোটেশনাল 1টা ভাইব্রেশনাল তার মানে একটা বন্ড আছে সিগমা বন্ড তাই জন্য সেখানে ভাইব্রেশনাল মোডও একটা ভাইব্রেশনাল মোড যেটা সেটাও একটা তার মানে আমি এখানে বলতে পারি যে যতগুলো সিগমা বন্ড থাকবে ততগুলো ভাইব্রেশনাল স্ট্রেচিং মোড থাকবে স্ট্রেচিং হতে গেলে সিগমা বন্ডের দরকার তাহলে যখন আমি ডায়াটমিক নিচ্ছি সেখানে কটা সিগমা বন্ড আছে একটা টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত ডায়াটমিক মলিকুলার 3n মানে 6 ট্রান্সলেশনাল 3টে চলে গেল 2টো রোটেশনাল চলে গেল ভাইব্রেশনাল কটা থাকে একটা তাহলে একটা সিগমা বন্ড একটা স্ট্রেচিংকে রিপ্রেজেন্ট করছে তার মানে স্ট্রেচিংয়ের জন্য নাম্বার অফ সিগমা বন্ড ইকুয়ালস টু নাম্বার অফ স্ট্রেচিং মোড সেটা থেকে যদি আমি বলি তাহলে নাও ফর এন অ্যাটমিক মলিকুল ফর এন অ্যাটমিক molecule number of sigma bond present কটা হবে বলো তো n-1 না ডায়াটমিক হলে কটা সিগমা বন্ড থাকে একটা মোনোঅ্যাটমিকের ছেড়ে দেওয়া হয় না ট্রায়াটমিকের হলে কটা হবে 2টো কারণ n যদি অ্যাটমিসিটি হয় তাহলে সিগমা বন্ড কটা হবে n-1 তাহলে যতগুলো সিগমা বন্ড থাকবে ততগুলো স্ট্রেচিং ভাইব্রেশন হবে বাকিগুলো বেন্ডিং তাহলে n-1 নাম্বার অফ সিগমা বন্ড যদি প্রেজেন্ট থাকে তাহলে নাম্বার অফ স্ট্রেচিং মোড কটা হবে নাম্বার অফ স্ট্রেচিং মোড অফ ভাইব্রেশন নাম্বার অফ স্ট্রেচিং মোড equals to number of sigma bond present number of sigma bond present তার মানে নাম ইকুয়ালস টু n-1 তার মানে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম টোটাল ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে যদি আমি স্ট্রেচিং মোডটাকে বাদ দিয়ে দিই বাকি যেটা পড়ে থাকবে সেটা বেন্ডিং তাহলে এটা থেকে যদি n-1 বাদ দিই পড়ে থাকবে যেটা সেটাই হচ্ছে বেন্ডিং মোড অফ ভাইব্রেশন সো নাম্বার অফ স্ট্রেচিং মোড therefore নাম্বার অফ আচ্ছা এটাকেই therefore number of stretching mode equals to eta therefore number of bending mode so number of bending mode equals to টোটালটা থেকে স্ট্রেচিং মোডটা বাদ দেবো n minus n 2n minus 5 2n minus 5 2n minus 5 option A is correct option A is correct দেখে মনে হচ্ছিল দেখো কত সোজা কিন্তু কতটা কনসেপচুয়াল কোশ্চেন এটা ঠিক আছে চলো next question a gas obeys the equation of state
PV minus B equals to RT. The parameter B is a constant. The slope for the isochore will be. Isochore মানে কি? Volume constant. তাহলে slope P equals to RT by V minus B. Pressure versus volume plot করি আমরা, তাহলে slope del P আর টেম্পারেচার রেসপেক্টে করতে হবে না, নেগেটিভ আছে, হ্যাঁ, del P del T at constant V. প্রেশার ভলিউম টেম্পারেচার, ভলিউম আইসোকোর বলেছে, তার মানে অবশ্যই প্রেশার আর টেম্পারেচার ভ্যারি করছে, P ভার্সেস T ডায়াগ্রাম করতে হবে। del P del T V equals to R by V minus B. Option C is correct. সোজা কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। Calculate gamma for triatomic linear gas at high temperature. Assume that the contribution of the vibrational degrees of freedom is 75%. দেখছো 100% না ধরে ভাইব্রেশনাল কন্ট্রিবিউশন 75% ধরে গামা ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে কার? ট্রাইঅ্যাটমিক লিনিয়ার মলিকুলের। ফর triatomic linear molecule total degrees of freedom equals to 3n equals to 3 into 3 equals to 9. তাহলে E কত হবে? এনার্জি ইকুয়ালস টু ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত? এখানে লিখে দিচ্ছি, ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ ইকুয়ালস টু 3 অলওয়েজ। রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম ট্রাইঅ্যাটমিক লিনিয়ার বলেছে, এটা লিনিয়ার হবে, হ্যাঁ, লিনিয়ার মলিকুল, স্পেলিংটা 2 ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 5 বাদ চলে গেল 4, তাহলে E ইকুয়ালস টু 3 ইন্টু হাফ RT প্লাস 2 ইন্টু হাফ RT প্লাস 4 ইন্টু RT তার 75%, মানে 3/4, 75%। এটা ক্যালকুলেট করবে, সেখান থেকে টেম্পারেচারটা অফ করে দিলেই সিবি ভ্যালু পেয়ে যাব। এটা করলে কত আসবে? 3/2R প্লাস R প্লাস 4 কাটছে প্লাস 3R প্লাস R 4R প্লাস 1.5 5.5 11/2 RT, তাহলে CB ইকুয়ালস টু 11/2R, তাহলে CP ইকুয়ালস টু 13/2R, সো গামা ইকুয়ালস টু 13/11 আসবে, এটা 1.18। অপশন সি ইজ কারেক্ট। ওকে, মোটামুটি একটা আজকের ক্লাসে গ্যাসিয়াস স্টেট সম্বন্ধে তোমাদের আইডিয়া দিতে পারলাম। থিওরি, তার সাথে সাথে তার অ্যাপ্লিকেশন এবং কনসেপচুয়াল কোশ্চেন কীরকম হয় সেগুলো। এটা ক্লাসটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি ক্লাস প্র্যাকটিস প্রবলেম শিটস, যেটা পরের দিন আমি সলিউশন করব, সেটা তোমরা সারা সপ্তাহ ধরে দেখো, চেষ্টা করো কতটা সলভ করতে পারো, তারপর আমার নেক্সট ক্লাসে সেটা মিলিয়ে নেবে, আর যেটা পারবে না সেটা করে নেবে। ওকে, টিল দেন বাই, ভালো থেকো সবাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, টাটা।